71 কো সব উল্টা পাল্টা নেই। একাত্তরে সিলেক্ট করো। এটা তো ফ্রেশ প্রসেস দিছে না পিডিএফ। মামুন ভাই টেক্সট পিডিএফ দাও ফ্রেশ। তো আমাদের হলুদ কালার হয়ে গেছে। নাই তো। হলুদ কালারটা আছে না ফ্রেশ। আমাদের যেটা করা হয়েছে টাইপ করা হয়ে গেছে। ওই আপনি দিয়ে দেন। 71 এর পরে 71 তো নাই। 57 থেকে 90 পর্যন্ত নাই। এই স্লাইডটাই আসে না এখানে। আচ্ছা কাজ করেন আমাদের এটা যে কোর্স ওইটা দিয়ে দেন। নতুনটা দিয়ে দেন। যেটা করছে ওইটা আনতে সময় শেষ হয়ে যাবে। না। আচ্ছা আমরা এখন আমরা কোনটা সমাধান দিব? শুরু করে দিচ্ছি। ক্লিয়ার করে নাকি? আচ্ছা আমরা বিজ্ঞানের সমাধান দিব। বিজ্ঞানের সমাধানটা এখানে স্লাইডে পাইতেছি না। আচ্ছা আমাদের মূল যেটা টাইপ করা আছে ওটা দিয়ে দাও। ওটা তো সব টাইপ করা হয়ে গেছে। হলুদ এটা টেক্সট দিয়ে দেন। 71টা নাই। আরেকটা স্লাইড ওখান থেকে দিয়ে দেন না। দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। যেটা টাইপ করা যাই কলেজের ভাই বোন এখন আমাদের হচ্ছে সবকিছু আমাদের হাতের মুঠোয়। আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। আপনাদেরকে আমরা শুধু রিকোয়েস্ট করবো যে সবাইকে একটু শেয়ার করে দেন এবং সবাইকে একটু মেনশন করে দেন, ঠিক আছে? যে জব মেডিসিন অলরেডি সমাধান শুরু করে দিয়েছে এবং জব মেডিসিনের সমাধান অনবরত চলতে থাকবে এবং চলমান থাকবে। সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, তাইলে আমরা হচ্ছে আজকে অলরেডি হচ্ছে আচ্ছা ইয়াটা করো ওই আসছে মামুন ভাই একটু দিয়ে দেন, আমি হচ্ছে সমাধান করে দেই। আচ্ছা বিজ্ঞানের ব্যাপারটা আমি বলি। বিজ্ঞানের A to Z আমি সবগুলো সমাধান বের করেছি অলরেডি। আমি যদি আপাতত একটু নোট দিয়েই আপনাদেরকে সমাধানগুলো বলি, আপনারা যদি একটু মিলায় নেন। 71 নাম্বার নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মামুন ভাই এখানে কিন্তু কমেন্টও দেন নাই, কমেন্ট দেখতে হবে। সবাই একটু আমাদেরকে এনশিওর করেন যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমি হচ্ছে একটু হেডিং দেই। প্রশ্ন সমাধান আমাদের কিন্তু A to Z প্রত্যেকটা সাবজেক্টের সমাধান অলরেডি রেডি। এখন আমি বিজ্ঞানটা সমাধান দিব, অর্থাৎ বিজ্ঞানের উপর সমাধান দিব এবং বিজ্ঞানের সমাধান শেষ হওয়া মাত্রই আমাদের তৌহিদ স্যার চলে আসবেন। তৌহিদ স্যার এবং আমি মিলে আমরা ম্যাথ প্লাস কম্পিউটারের সমাধান কিন্তু আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। তার মানে ম্যাথ দেখেন বিজ্ঞান কম্পিউটার ম্যাথ এই তিনটা সমাধান আপনারা এখন কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো কলিজার ভাই বোন ইতোমধ্যে আমরা প্রায় 500 মতো স্টুডেন্ট চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছেন মামিরুল স্যার লাল পাঞ্জাবি পরে লাল হয়ে গেছে, মাশাআল্লাহ লাল হয়ে গেছে, তাই না? লালে লাল শাহজালাল। আচ্ছা সবাইকে একটু মেনশন করব কলিজার ভাই বোন, ধুমধার একটা পাঞ্জাজাকা লেহালুয়ার মতো একটু মেনশন করতে হবে, কারণ আজকের এই ক্লাসটা পুরো বাংলাদেশকে আমরা রেকর্ড করাচ্ছি, যেটা একমাত্র জব মেডিসিন নির্ভুল সমাধান সবার শুরুতে দিচ্ছে। এখন আমি হচ্ছে আপনাদের বিজ্ঞান সমাধানটা দিব। বিজ্ঞানের সমাধান যখনই শেষ হয়ে যাবে সাথে সাথে ম্যাথ এবং কম্পিউটার নিয়ে আমি এবং তৌহিদ স্যার মিলে আবার উঠে যাব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ম্যাথ এবং কম্পিউটারের সমাধানের পরে আমাদের বাকি নাদুস গুলো স্যার অর্থাৎ ইংলিশের সমাধান হবে ইনশাআল্লাহ। এবং ইংলিশের সমাধান হওয়ার পরে আমাদের জিকের একটা পার্ট এখনো বাকি আছে। আমরা নামাজের আগে 2টা পার্টের উপর সমাধান দিয়েছিলাম ইনশাআল্লাহ। যাই হোক আমরা অলরেডি হচ্ছে এখানে চলে এসেছি। ওয়াও এটা অ্যানসারও দেওয়া 71। আচ্ছা যাই হোক 71টার মনে হয় অ্যানসার আমি বসাই নাই। যাই হোক আমি এখান থেকে পড়াই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আমি উত্তরগুলো বলে দিচ্ছি এক্স্যাক্টলি। এই যে চলে এসেছে আমাদের মিথেন গ্যাস। কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলছে। তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করলাম কলিজার ভাই বোন। আমি শুরু করে দিলাম কিন্তু শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ। বাংলা 29টা হয়েছে স্যার। যাই হোক মাশাআল্লাহ। এই যে এতগুলো করে ইংলিশের সমাধান আসতেছে, সাইদুল স্যার অলরেডি সবকিছু রেডি করেছেন। সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করব যে সবাই আমরা শেয়ার তো করবই, সাথে মেনশন তো করবই ইনশাআল্লাহ। শেয়ার এবং মেনশন দুটাই করতে হবে, শেয়ার এবং মেনশন দুইটাই করতে হবে। আচ্ছা আমরা চলে আসি আমাদের আলোচ্য বিষয়ে।
বলেন, আপনারা নিজেরাই বলেন প্রথমটার উত্তর কত হবে? প্রথমটার উত্তর কত হবে একটু দ্রুত বলেন দেখি। আচ্ছা, অনেকেই বলতেছেন জলীয় বাষ্প, অনেকেই বলতেছেন 71-এর ডি। যারা জলীয় বাষ্প দিচ্ছেন তাদের উত্তর একটু রং হয়ে গেছে। জলীয় বাষ্প হবে না, কার্বন ডাই অক্সাইডও হবে না, মিথেনও হবে না, হবে নাইট্রিক অক্সাইড। অর্থাৎ উত্তর হবে মিস্টার ডি বা মিস্টার ঘ। উত্তর হবে মিস্টার ঘ, NO। এটা হবে উত্তর। কারণ নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলছে, হয় বললে এটা হইতো, এটা হইতো, এটা হইতো, নয় বলছে, যার কারণে এটা হয়েছে। আমাকে নয় বলেছে, উত্তর হবে ডি। উত্তর হবে ডি। কলিজার ভাই বোন, ইতোমধ্যে প্রায় 800 স্টুডেন্ট চলে এসেছি। সবাইকে রিকোয়েস্ট করব, হাম্বল স্যার চলে আসেন প্লিজ স্যার, কম্বাইন্ডলি আমরা সলিউশনটা নেওয়ার চেষ্টা করি। স্যার, বিজ্ঞানটা দিয়ে আমরা শুরু করলাম। আমি আর তৌহিদ স্যার আছি, ইনশাআল্লাহ আমরা ম্যাথ, সায়েন্স, কম্পিউটার তিনটা পর্ব ইনশাআল্লাহ একসাথে এখন সলিউশন দেওয়া শুরু করব। স্যার, আমরা কি এখন এটার সলিউশন স্যার অলরেডি শেষ। আমরা যদি স্যার 72 নাম্বার প্রশ্নে চলে আসি স্যার, তাহলে 72 নাম্বার প্রশ্ন আমি একটু ছোট করে দিলাম প্রশ্নটা, তাইলে আমাদের স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। ওকে, 72 স্যার আমাদেরকে প্রশ্ন করছে কি দেখেন, জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান, আমাকে কিন্তু সর্বনিম্ন মান বলে নাই, তাহলে সর্বোচ্চ মান গিয়ে থামে কোথায়? জলীয় দ্রবণ যদি হয়, যদি বলতো পিএইচ এর মান সর্বোচ্চ কত হয়, আনলিমিটেড, যে কোনো জায়গায় যেতে পারে। যদি আপনাকে বলে পিএইচ এর মান জলীয় দ্রবণে অ্যাকুয়াস সলিউশনে, ইন দ্যাট কেস লিমিটটা হচ্ছে সর্বোচ্চ 14। যারা 14 উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়ে গেছে। তাহলে 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। স্যার 73 নাম্বার কোশ্চেনটাও কিন্তু অ্যামেজিং। বলছে কি, কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না? এবং এখানে মজা নিচ্ছে আমাদের সাথে, বাংলায় বলে অঙ্গাণু, ইংলিশে বলে অর্গানেল, এবং সেই ইংলিশটাকে উল্লেখ করে দিছে। আচ্ছা, তাইলে স্যার তো বুঝাই যাচ্ছে আমাদের হবে না, হবে না, হবে না, হবে বে রাইবোজোম। সবচেয়ে প্রাচীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, এবং এই রাইবোজোমের কিন্তু বাইরে কোনো পর্দা থাকে না। রাইবোজোম 70 ভেদভার্গ এবং 80 ভেদভার্গ, এই দুইটা সাইজের হয়ে থাকে। এক্স্যাক্টলি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আর খুলনার যে ভাই বোনরা আছেন, আপনার কথা একটু কমই শোনা যাবে স্যার। আরেকটা কই, ওটা নিয়ে আসো। খুলনার যে ভাই বোনরা আছেন তারা একটু আওয়াজ দিবেন, তাদেরকে ফুল রিভিশন দিয়েছে আইসিটি, এবং কি পরিমাণ কমন পড়ছে তারা একটু বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি পরিমাণ কমন পড়ছে খুলনার ভাই বোনরা, বাকি সবার সাথে আসলে কথা স্যারের সাজেশন গুলো ক্লাস করছেন তারা একটু কমেন্ট করেন কেমন কমন পড়ছে। কম্পিউটার তো স্যার, কম্পিউটার আমি যা পড়াইছি এই যে কয়দিন আগে আমরা যে দুইটা ক্লাস নিলাম, এখান থেকেও তো তারা 8 মার্ক কমন পাইছে। এবং খুলনাতে আমি ফুল রিভিশন করাইছি 2 দিনে, তারপরে আরেকবার যাওয়ার সুযোগ হয়েছে, তখন একদিনে ফুল রিভিশন করাইছি। টোটাল 3 দিনে আইসিটি ফুল রিভিশন করাইছি খুলনার। তারা একটু বলবেন, আর চট্টগ্রামের জিইসির কেউ যদি থাকেন, যদি অন্য ব্যানারে গেছি, তারাও একটু বলবেন কি অবস্থা আপনাদের। আমরা হচ্ছে এবার পরের কোশ্চেনে স্যার আসতে পারি। স্যার প্রশ্নটা কিন্তু একটু উল্টা করে করছে, মানে উল্টা না, প্রাকৃতিক ইউরেনিয়ামের শতকরা, এটা বেসিক্যালি ওটা নিচে হবে 238 হবে। আইসোটোপ বলছে স্যার, আইসোটোপ 238 আইসোটোপের প্রাকৃতিক ইউরেনিয়াম কত? খুবই ডিফিকাল্ট কোশ্চেন। এক্স্যাক্টলি, আমাদের কোশ্চেন করতে পারতো যে ইউরেনিয়াম 238, এটার ভর সংখ্যা কত? 238। এক্স্যাক্টলি, এখানে আপনি জানেন পারমাণবিক সংখ্যা 32, বাকিটা প্রোটন সংখ্যা, এগুলো আমরা এক্সপেক্ট করি, বাট এই কোশ্চেন আসলে ডিফিকাল্ট। তো এটা হচ্ছে আমাদের 99 পয়েন্ট সামথিং আর কি, 99.3%। থাকতো তাও ওটাকে রাইট দেওয়া যেত। 91 মানে 99.1 থেকে শুরু হয়, যাই হোক যাই থাক না কেন, সামথিং হিসাবে সেটাই আমরা আনসার দিব। তাহলে উত্তর হবে মিস্টার খ। উত্তর হবে খ। আমরা কি স্যার পরের কোশ্চেন আমরা যেতে পারি? ওকে, কি বলছেন? জীববিজ্ঞানে কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? জীববিজ্ঞানে আমরা দেখেন বায়োমেট্রিক্স বলছে। বায়োমেট্রিক্স মানে হচ্ছে আমরা জীবের বৈশিষ্ট্যগুলো দিয়ে মাপবো। যেমন আমাকে আপনি মাপবেন কিভাবে? আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আমার আইরিশ প্রিন্ট দিয়ে, আমার ফেস রিকগনিশন দিয়ে, সেটা আমাকে মেজার করার জন্য হচ্ছে বায়োমেট্রিক্স। আর জীববিজ্ঞানের তথ্য উপাত্ত নিয়ে আমরা জীববিজ্ঞান এবং আইসিটিকে মিক্স আপ করবো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে। জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিকে আমরা মিক্স আপ করে ফেলবো বায়ো ইনফরমেটিক্সে। মিক্স আপ করলে বায়ো ইনফরমেট্রিক্স। আর কেমিস্ট্রি আর বায়োলজিকে মিক্স আপ করব, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে। বুঝাই যাচ্ছে না আমার সাথে? একটা বুঝাই যাচ্ছে। আমরা একটা কাজ করতে পারি,
যেহেতু বিসিএস ক্যান্ডিডেট তো এরা উত্তেজনার মধ্যে আছে, উত্তেজনা আছে। যেহেতু উত্তেজনার মধ্যে আছেন তাইলে আমরা আর অত ব্যাখ্যা করব না, ডিরেক্ট উত্তরে তাহলে চলে যাই স্যার। এক লাইন করে ব্যাখ্যা না এক দিলে লাইন করে আবার ব্যাখ্যা করা ভালো, ভালো। সময় লাগুক, কিন্তু আপনি জানতেছেন। জানতেছেন এই জানার মাধ্যমে দেখা গেল আপনি কোনো কারণে 47 পরীক্ষা দিতে গেল, সেখানেও কমন পাবেন বা আদার্স এক্সট্রা, এবং বুঝতে পারবেন যে আমরা কিভাবে পড়াই। হ্যাঁ এক্স্যাক্টলি, এইসব আড্ডুম বাগডুম আমরা পড়াই না, আমরা কিভাবে পড়াই সেটা বুঝতে পারবেন। Exactly. এবং সেই কারণে আমরা সবার আগে লাইভে আসছি পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশে। স্যার 45তম বিসিএস কিন্তু আমরা সবার আগে ছিলাম। আচ্ছা, গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? গমের মোজাইক কেন, যে কোনো মোজাইক ভাইরাস ছড়ায় হচ্ছে বাতাস এবং বীজের মাধ্যমে। এই দুইটা উপায় আছে, কিন্তু বীজ তো নাই, বীজ অপশনে নাই, সো বাতাসের মাধ্যমে। বাতাস এবং বীজের মাধ্যমে যে কোনো মোজাইক ভাইরাস ছড়ায়, সেটা টোবাকোর হোক আর গমের হোক। আমার অপশনে আছে বাতাস, তো বাতাস ইজ দ্য আনসার। ওকে, পরের কোশ্চেনে আমরা বলতে পারি স্যার, তারপরের কোশ্চেন আমাদেরকে বলছে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? অ্যান্টিবডি কোনটা তৈরি করে? রেড ব্লাড কর্পাসেলস বা আরবিসি। আরবিসি হচ্ছে আমাদের অক্সিজেন ক্যারি করে। তারপর হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট হচ্ছে রক্ত জমাট বাঁধায়। এই যে বি লিউকোসাইট, লিউকোসাইট আবার ডিফারেন্ট টাইপের কোষ আছে, তার মধ্যে একটা হচ্ছে বি সেল। বি সেলটা কিন্তু আমাদের মূলত এই অ্যান্টিবডিটা তৈরি করে। তার মানে উত্তর হবে গ। উত্তর হবে গ। যারা গ নাম্বার উত্তর দিয়েছেন সবারটা রাইট হয়েছে। ভাইয়া মনোসাইট হয় না, মনোসাইট কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করে না। হ্যাঁ, মনোসাইটও কিন্তু আমাদের বডিকে প্রোটেকশন দেয়, কিন্তু অ্যান্টিবডি তৈরি করে না। মনোসাইট এবং লিম্ফোসাইট তারা সবাই কিন্তু ডাব্লিউবিসির পার্ট, কিন্তু অ্যান্টিবডি ক্রিয়েট করে হচ্ছে মনোসাইটের বি সেলগুলা। মনোসাইট না, লিম্ফোসাইটের যে বি সেলগুলো আছে তারা মূলত অ্যান্টিবডিটা ক্রিয়েট করে। আচ্ছা স্যার, আরেকটু ইন্টারাপ্ট করি। Sure, এই sir. যে কলিজার ভাই বোনেরা যে শেয়ার করতেছে না, এটা কি ঠিক বলেন? হ্যাঁ না, এটা তো অবশ্যই স্যার, ঠিক একজন হচ্ছে না। বলছে আপনারা ক্যাডার হলেন না কেন স্যার? তাহলে আপনি ক্যাডার কেন? হ্যাঁ ভাই, আমি ক্যাডার হয়েছি ভাই। আপনি যে শোনেন, বিসিএস এই যে দিচ্ছেন আমাদের পেছনে আরেকজন আছেন ক্যাডার স্যার। শোনেন, একটা তার কথা 5 কি? বিসিএস আগে ভাইয়া ক্যাডার হয়েছি। আপনি যে বিসিএস দিচ্ছেন না, তার আরো 5টা বিসিএস আগে ক্যাডার হয়েছি। 41তম বিসিএস, আপনি দিচ্ছেন 46তম বিসিএস। তো আপনার আচ্ছা। আপনার 5 ব্যাচ আচ্ছা, সিনিয়র হও ভাইয়া। জিকের অংশ নিয়ে কিন্তু স্যার আসতেছেন একটু পরে, কি অবস্থা, তো সবার টেনশন কি নেওয়ার কোনো অবস্থা? কারণ নাই, ঠিক আছে? শীতে একদম মানে একদম খেলে দিছে কি বলে যে আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেনটা। আচ্ছা। একদম পরীক্ষা হলে খুব ইজি মনে হয়েছে, বাট বাইরে এসে দেখলাম যে অনেক ট্রিকি। তবে কাটমার্ক কমতেছে না ভাই, কাটমার্ক কমতেছে না, কারণ মানুষজন প্রচুর পড়াশোনা করে। আমরা একটু পরে সলিউশন নিয়ে আসতেছি ভাই। আচ্ছা, আর সলিউশন তো কাটমার্ক নিয়ে বলতেছি। সবার লাস্টে আলোচনা হবে। কাটমার্ক নিয়ে এখন টেনশন করার দরকার নেই, আমরা আগে দেখি সলিউশন। ওকে, 78 নম্বর কোশ্চেন দেখেন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, অত্যাবশ্যকীয় আর অনাত্যাবশ্যকীয়। অনাত্যাবশ্যকীয়। আপনার বডিতে খাবার না খেলেও যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে নন এসেনশিয়াল, আর যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে আপনাকে অবশ্যই খাবার খাইতে হবে সেটা হচ্ছে এসেনশিয়াল। এবং এখানে আপনার দরকার হবে ভ্যালিন। ভ্যালি, এক্স্যাক্টলি। তো এটা আমরা আসলে কবিতার মাধ্যমে পড়বো, কারণ আপনি তো মুখস্থ করতে পারবেন না, স্ট্রাকচার দেখেও বুঝবেন না। সো ভ্যালিনের মাধ্যম, ভ্যালিনটা হচ্ছে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এক্স্যাক্টলি। স্যার আমরা পরের কোশ্চেনে পরের কোশ্চেনে আমরা যদি যাই। স্যার অ্যামেজিং কোশ্চেন, মৌলিক বল কয়টি? মৌলিক বল কয়টি? আমরা সবাই জানি। আমরা সবাই জানি মৌলিক বল হচ্ছে 4টি। 4টি। মহাকর্ষ বল, তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা বাংলায় কি বলে, তাড়িতচুম্বক বল, তাড়িতচুম্বক বল। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বল, এই চারটা। এই 4 রকমের বল আছে। পরের কোশ্চেনটাই স্যার আমরা যেতে পারি। তারপরের কোশ্চেনে যদি যাই, কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচিত নয়? প্রাথমিক রং হচ্ছে আরজিবি, রেড, গ্রিন, ব্লু। তিনটা। এরা হচ্ছে প্রাথমিক তাহলে রং। স্যার এটাও হয়, হয়, মানে বিবেচনা করা হয়। হয়। আবার যদি আমরা বলি নীল, সেটাও হয়, হয়। আবার লাল, যদি লাল, সেটাও হয়। এই যে তিনটার মধ্যে আরজিবি, আরজিবি। হ্যাঁ। তাহলে হলুদটা হচ্ছে আমাদের আনসার না। সঠিক উত্তর হচ্ছে বেসিক্যালি হলুদ। হলুদ কারণ এখানে না বলছে না আমাদের। বলছে সেই জন্য। ঠিক আছে স্যার, এটা তো অ্যামেজিং। তারপরে হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটা? আমরা সবাই পারি ভিটামিন কে। তাহলে উত্তর হবে, উত্তর হচ্ছে ভিটামিন কে। স্যার পরের কোশ্চেনটা খুব পরের amazing। কোশ্চেন হচ্ছে, আমাদেরকে বলতেছে ফোটন শক্তির ই এর সমীকরণ, মানে সূত্রটা বলতেছে। হ্যাঁ, ই এর তাহলে সমীকরণটা কি? স্যার, এটা মনে হয় এই তারপর slide একটু দেখাই দিই। ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। হ্যাঁ। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। Frequency। কারো বইতে এইচ নিউ লেখা থাকে, কারো বইতে এইচ এফ লেখা থাকে। ফ্রিকোয়েন্সিকে আপনি এফ দিয়ে প্রকাশ করেন, নিউ দিয়ে করেন, আপ টু ইউ। এটাও যা, এটাও এটাও তা। সেখান থেকে আপনি লিখতে পারেন এইচ ইকুয়াল সি বাই ল্যামডা। আপনি ছোটবেলায় পড়ছেন ভি ইকুয়াল এফ ল্যামডা, সেখান থেকে আপনি পড়ছেন এফ ইকুয়াল ভি বাই ল্যামডা। Exactly. ইন কেস অফ দ্য ভেলোসিটি অফ লাইট আপনি ভি কে সি দিয়ে প্রকাশ করেন এবং সেই ভ্যালুটা এখানে বসায় দেন। এসি ভাগলাম। So, আমরা ভেঙে ভেঙে ক্লাসে পড়বো, এখন জাস্ট আনসার দেখাচ্ছি আপনাকে। অ্যানসারটা একটু আমরা দ্রুত গতিতেই আগাচ্ছি, সমস্যা নাই। দ্বিপদী নামকরণের দ্বিতীয় নামটা নির্দেশ করে কোনটা? দ্বিপদী নাম, যেমন আপনার ভাই আমার, আপনার দ্বিপদী নাম কি? হোমোসেপিয়েন্স। সেপিয়েন্সটা হচ্ছে মূলত স্পিসিস বা প্রজাতি, আর হোমো হচ্ছে জেনাসের নাম। তাহলে আমাদের আনসার হচ্ছে প্রজাতি।
প্রজাতি বললাম আর উড়ে যাচ্ছে কেন? প্রজাতি হচ্ছে আমাদের রাইট আনসার। প্রজাতি হচ্ছে আমাদের রাইট আনসার। স্যার পরের কোশ্চেন 85 নাম্বার question। স্যার সেটা হচ্ছে- কোশ্চেনটা আমরা একটু সাইডে রেখে এসেছি। ও সাইডে আমরা মনে হয় এই যে এই সাইডে রেখে এসেছি। না না ওই আচ্ছা হ্যাঁ? অপশনটা ওই সাইডে ছিল আর কি, রাইট আনসারের অপশনটা হয়তো ওই পাশে আছে। আচ্ছা এই যে 85 প্রশ্নটা দেখেছি শুধু 85 ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয়। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? দেখেন ধাতব কার্বনেট যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে আপনার যে অ্যাসিড পছন্দ নেন H2SO, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্যারের পছন্দ HCl হাইড্রোক্লোরিক নিলাম। অ্যাসিড, আমিও নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়া করে কি হবে? এই ধাতুটা অ্যাসিডের নেগেটিভ পার্টকে ধরবে, তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। Chloride। এই বাটা হইল লবণ। তারপরে দেখেন এই হাইড্রোজেন ধরবে হচ্ছে কার্বনেটকে, ধরলে কি হবে? ওটাকে আমি একটু ডাবল করে নেই, তাহলে তৈরি হবে H2CO3 কার্বনিক অ্যাসিড। বাট কার্বনিক অ্যাসিড বাটা খুবই দুর্বল, এই বাটা টিকে থাকতে পারে না, এই বাটা ভেঙে যায়। ভেঙে কি হয়? ভেঙে হয় H2O পানি প্লাস উৎপন্ন হয় এক কথায়। CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে ধাতুর কার্বনেটগুলোকে, ধাতুর কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে, আর পানি তৈরি করবে, আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। Exactly। তার মানে আমাদের অপশনে সবগুলো আসলে সঠিক উত্তর হবে। কারণ এখানে যতগুলো অপশন আছে দেখেন, লবণ, পানি আর এই যে দিকে কার্বন আমরা ডাই আরো অক্সাইড দুটো option মনে হয় দেখতে নিচে নিচে পারবো। নিচে নিচে হ্যাঁ, নিচে চলে এসেছে। হ্যাঁ, ও এই যে এখানে এই যে কার্বন ডাই অক্সাইড, তাহলে সবগুলোই হবে। সবগুলো আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা স্যার, এখন আমরা এটাকে একটু বড় করতে পারি। হ্যাঁ, এই সাইডটা বড় করতে পারি। ওহ, এটা তো স্যার ঝামেলা হয়ে গেল, উত্তর আগে থেকে দেওয়া। উত্তর দেয়া, আচ্ছা তারপর একটু ডিসকাস করে দেই। ওকে স্যার। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা করছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তথ্যটা সঠিক? উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে একটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। উইন্ডোজ দিয়ে আপনি একসাথে একটা গান বাজায় দিবেন, পাশাপাশি আপনি আরেক সাইডে টাইপও করতে পারবেন। তার মানে কি মাল্টিটাস্ক একসাথে করতে পারে। এই মাল্টিটাস্কের মধ্যে আপনাদের জব স্কেজুলিং পলিসি পর্যন্ত আমি পড়াইছি। তারপরে দেখেন ওপেন সোর্স, এই যে উইন্ডোজের মালিক বিল গেটস, ও ব্যবসা করতে আসছে, ও ভাই প্রযুক্তির উন্নয়ন করতে আসে নাই। আসে নাই। মাইক্রোসফটের সকল প্রোডাক্টই হচ্ছে ক্লোজড সোর্স, তার মানে ওপেন সোর্স সে না। ক খ উভয়ই সত্যি। এই যে আপনাকে বিউইল্ডার্ড করার জন্য এই অপশনটা দিছে, ক সত্যি ঠিক আছে, কিন্তু খ ভাই সত্যি না, আবার আর হচ্ছে পুরোটাই কোনটাই সত্য সত্য নয়, নয়। এটাও ঠিক না। তার মানে এই বাটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এখন স্যার এখানে অনেকে বলবে কি, এটাও মনে হয় এটার সাথে রিলেটেড। হ্যাঁ, কনফিউজ করার জন্য এটা দিছে। কিন্তু আসলে উত্তর হবে ক। রাইট, লিনাক্স, তারপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে ইউনিক্স, এরা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। কিন্তু উইন্ডোজ বলেন, তারপরে হচ্ছে আপনি আইওএস বলেন, সবাই ক্লোজ সোর্স। স্যার এই কোশ্চেনটা পড়ার নাই, মানে মন থেকে বলেন। এই কোশ্চেনটা আমাদের ছিল, আমাদের ক্লাসের কোশ্চেন ছিল এটা। এটা আমাদের ক্লাসের কোশ্চেন ছিল। আর আগের গুলো আসলে আমি সব ব্যাচে পড়াইতে পারি নাই, খুলনা গিয়ে পড়াইছি, চিটংয়ে আমি গত মাসে Division class এ ছিল গিয়ে আর কি। পড়াই আসছিলাম। যারা ছিলেন তারা তাদের পাড়ার কথা। ও আচ্ছা, রংপুরে পড়াইছি, রংপুরে সফটওয়্যারের উপরে ক্লাস ছিল, সফটওয়্যারের উপরে ক্লাসে উপরেটাও পড়াইছি। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখি নিচের কোনটি কম্পিউটার দ্রুত মেমোরি হিসাবে কাজ করে। কম্পিউটারের দ্রুত মেমোরি হচ্ছে রেজিস্টার, কারণ রেজিস্টার ডাটা হচ্ছে ওই প্রসেসরের পার্সোনাল মেমোরি, আর প্রসেসর হচ্ছে মানুষের সৃষ্টি করা সবচেয়ে ফাস্ট ক্রিয়েশন, মানুষের সৃষ্টি করা। স্যার পরেরটায় যাই আমরা। তারপরেরটা হচ্ছে নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় ভূমিকা রাখে না? না বলছে। না বলছে। দেখেন র্যামের সাইজ ভূমিকা রাখে, কারণ র্যাম হচ্ছে ইনপুট গুলাকে প্রসেস করার উপযোগী করে গড়ে তোলে। যত বেশি র্যাম তত বেশি প্রসেসটা দ্রুত হবে। সাইজ অফ রম ব্যাটার কামটা কি? রম ব্যাটার কাজ হচ্ছে মহা গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলোকে ধরে রাখা। এটাও কিন্তু ভাই ক্লাসে পড়াইছি আমি, Exactly. স্যারের উদাহরণ দিয়ে পড়াইছি। স্যার আবেগে স্যারের ওই কুমিল্লার গার্লফ্রেন্ডের ব্যাপারটা বলছিলাম, আর স্যার অনেক অ্যামেজিং মজা দিয়ে মজা দিয়ে পড়াইছি। স্যার আবেগে আমরা ওই দিনই কি বলছিলাম যে যারা ক্লাস করবেন এট লিস্ট 8 থেকে 10টা মার্ক পাবেন। পাবেন। আজকের আপনি কোশ্চেন গুলো দেখেন, রিলেটেড কোশ্চেন সব ভাই, রিলেটেড সব কোশ্চেন। রিলেটেড কোশ্চেন। স্যারের কুমিল্লার গার্লফ্রেন্ড নিয়ে ব্যাপারটা বুঝাইছিলাম। তো তাহলে আমাদের উত্তর হচ্ছে সাইজ অফ রম। ক্যাশ মেমোরি যত বেশি হবে তত দ্রুত সে সার্চ করে নিয়ে আসতে পারবে। রেজিস্টার যত বেশি হবে প্রসেসরের স্পিড তত বেশি হবে, কারণ এট এ টাইম 16 বিট রেজিস্টার যত ফাস্ট কাজ করতে পারে 32 বিট রেজিস্টার একসাথে 32টা বিট প্রসেস করতে পারবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। স্যার পরের কোশ্চেনে যেতে পারি আমরা। তার পরের কোশ্চেনে যেতে পারি।
এটা স্যার কতবার পড়ানো হয়েছে এই সংখ্যা পদ্ধতিতে আমি পড়াইতে ওদের ঠুটস্থ হুটস্থ মুটস্থ করে ফেলাইছি। তো অক্টাল সংখ্যা দেওয়া আছে স্যার, এটাকে আমাকে বলতেছে বাইনারিতে কনভার্ট করতে। তাহলে এটা কত দেওয়া আছে? 4 কয় বিট করে নিব? 3 বিট করে 3 বিট করে নিতে হবে। তো 3 বিট নেওয়ার বুদ্ধি হচ্ছে 1 2 4। এটা খুবই সিম্পল লজিক। 4 কত কত যোগ করলে 4 হয়? 100। তাহলে এটা হবে 1 00। 00। আর 2 কত কত যোগ করলে 2 হয়? এটা তাহলে 0 1 0 0 1 0 কোথায় আছে স্যার? খতে আছে, খ নম্বরে আছে। তাহলে উত্তর খ। উত্তর খ। যাচ্ছে। তারপরে 90 নম্বর কোশ্চেনে যদি আসি, ওকে, এই 90 নম্বর কোশ্চেন খুলনার ভাই বোনেরা বলবেন, তারপর হচ্ছে ইসের ভাই বোনেরা বলবেন, রংপুর, তারা বলবেন তাদেরকে এই সফটওয়্যারের ক্লাসটা নিছি। স্যার কিন্তু সাজেশনমূলক ক্লাস নিয়ে এসেছিল। সাজেশনমূলক না, টপিক ওয়াইজ ক্লাসের মধ্যেই কমন ছিল। আচ্ছা, রংপুরে টপিক ওয়াইজ ক্লাস ছিল আর খুলনায় সাজেশনমূলক ক্লাস ছিল। খুলনায় টোটাল 3টা দিন আমার ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল। তখন আমি পুরা সিলেবাসটাকে একদম ক্যাপচার করে জিস্ট করে নিয়ে আসছিলাম। তো ওইখানকার ভাই বোনরা কথা বলতেছে না, অনেকে তাদের মনে হয় মিলানোরই দরকার হচ্ছে না, তাদের মেলানোরই দরকার হচ্ছে না। একটা অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন, ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। এরা কোন শ্রেণীর কম্পিউটার? দেখেন, কম্পিউটার 2 শ্রেণীর। একটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি সারা জীবন যা দেখছেন সিএসসি পোলাপাইন ছাড়া সব হচ্ছে ক্যারেক্টার ইউজার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি ভাই এটা দেখলেই বোঝেন এটা কি জিনিস, আপনি এটা দেখলেই বোঝেন এটা কি জিনিস। নিচে কিন্তু নাম লেখা নাই, আপনি এটা দেখলেই বুঝেন এটা কি জিনিস। এটা দেখলে আপনার মনের মধ্যে চলে আসে এই বাটা হচ্ছে অপেরা মিনি, এটা দেখলে আপনার মনের মধ্যে আসে এই বাটা হচ্ছে ফেসবুক। লেখা কিন্তু দেখেন নাই, এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। আর যারা লিনাক্স করছেন, সিএসসির পোলাপাইনটা হয়তো করছেন, লিনাক্সে কিন্তু প্রতিটা কাজ করতে হয় কমান্ড লিখে লিখে, ক্যারেক্টার টাইপ করে করে। তাই আমাদের এখানে ওরা বলছে আমাদের আইকন, সিম্বল, ভিজুয়াল মেটাফোর এগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। পরের কোশ্চেনে যাই স্যার। পরের কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটাও পড়াইছি আপনাদেরকে। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে পুরা প্রোগ্রামটাকে একসাথে ট্রান্সলেশন করে, আর ইন্টারপ্রিটার কি করে? লাইন বাই লাইন ট্রান্সলেট করে। আর অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আর বাকি যেই দুইটা আছে, কম্পাইলার, ইন্টারপ্রিটার, তারা হাই লেভেল, ভেরি হাই লেভেল বা ন্যাচারাল, তাদেরকে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আর এর মধ্যে কম্পাইলার কি করে? সবগুলা লাইনকে একসাথে করে, ইন্টারপ্রিটার হচ্ছে একটা একটা লাইন ধরে ধরে করে। তাহলে এটা বুঝাই যাচ্ছে স্যার যে পুরো প্রোগ্রামটাকে একসাথে করে। এরপরে 92 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে শিশুদের কোশ্চেন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয়, হয় কে? ফেসবুক প্ল্যাটফর্ম, টুইটার প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, আপনাকে খুঁজে এনে দেয়। কিন্তু কোশ্চেন আসতে পারে যে সার্চ ইঞ্জিন নিচের কোনটি? প্রশ্ন আসছে, তাহলে গুগল হয়তো। হ্যাঁ, আচ্ছা। তারপরে কোশ্চেনে যদি আমরা যাই, স্যার মাইকটা ইয়াতে লাগাই ফেলান টি-শার্টে, কারণ ওই মুখের সাথে লাগলে একটু ঘের করে। আচ্ছা। সেলুলার ডাটা নেটওয়ার্কে জিপিআরএস বলতে কি বোঝায়? জিপিআরএস এর ফুল মিনিং কি? অনেকবার বলছি, জেনারেলাইজড প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেলাইজড অপশনে নাই, তাহলে এখানে আছে জেনারেল, তাহলে জেনারেল আমাদের সঠিক উত্তর হবে। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এটার জন্ম হচ্ছে 2nd জেনারেশনে, আর জন্ম হচ্ছে 3rd জেনারেশনে, আর 4th জেনারেশনেও জন্ম হচ্ছে 2nd জেনারেশনে, কিন্তু ব্যবহার হচ্ছে মূলত 3rd জেনারেশনে। পরের কোশ্চেন স্যার। পরের কোশ্চেন দেখেন, বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্কে রক্ষার্থে ব্যবহৃত হয় কোনটা? আমার প্রথম ক্লাসটা যে করছিলেন সেইখানে কিন্তু একদম হুবহু কমন কোশ্চেন। বাইরের আক্রমণ থেকে আপনার নেটওয়ার্ককে রক্ষা করে কে? ফায়ারওয়াল। কত সুন্দর! লাস্ট ক্লাসও মনে হয় এটা নিয়ে লাস্ট ক্লাসও ব্যাখ্যা করা হয়েছে। ফায়ারওয়াল নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তারপর নিচের কোনটা সার্চ ইঞ্জিন না? এবার দেখেন, সার্চ ইঞ্জিন যদি হয় বলতে, এবার কিন্তু গুগল হয়ে যায়, গুগল সার্চ ইঞ্জিন হইতো, বিং হয়ে যায়, ইয়াহু হইতো। আর সাফারিটা হচ্ছে ব্রাউজার একটা। যেমন গুগল ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার, তেমনি বড় লোকের ব্রাউজার, আইফোন যারা ব্যবহার করেন, সারের মতো বড় লোক যারা আইফোন ইউজার, তাদের ব্রাউজার হচ্ছে সাফারি। স্যার আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে, ইন্টারনেট জগতে হাইপারলিংক ডকুমেন্ট গুলার কালেকশন গুলাটা কি বলে? এই যে হাইপারলিংক ডকুমেন্ট যেগুলো আছে, তাদের যে কালেকশন, ওই পাশে স্যার। কোথায়?
এই যে অপশন ও আচ্ছা, option, প্রশ্ন হ্যাঁ। তো আগে পড়াই দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হবে তাহলে www সেটা হবে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েব। হ্যাঁ, তারপর কি বলছে, গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং সেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটারের উদাহরণ। তো আপনি সার্ভিসগুলো নেবেন, কিন্তু সার্ভিসগুলো থাকবে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটানো। আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে সেই সার্ভিসটা নেবেন, সেটা নেবেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। কম্পিউটিং নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? হয়। বুঝাই যাচ্ছে স্যার। বুঝে যাচ্ছে, ওয়াইড এরিয়া প্যান মানে পার্সোনাল, ল্যান্ড মানে লোকাল, ম্যান মানে মেট্রো, আর ওয়ান মানে ওয়াইড। ওয়াইড বিশাল 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 এরিয়া নেটওয়ার্ক। এরপরের কোশ্চেন, এটা হচ্ছে ব্যাংকের কোশ্চেন রিপিট। ফেস রিকগনিশন সিস্টেম, এটা হচ্ছে যারা ব্যাংকে পরীক্ষা দেন তাদের কাছে একদম রিপিট কোশ্চেন, 2-3 বার আসছে ধরা যায়। 2-3 বার আসতে ধরা যায়। ফেস রিকগনিশনে কোনটা ব্যবহৃত হয়? অ্যাপ্লাইড এআই। তারপর কি বলছে, নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত হয় এমবিপিএস। এই কোশ্চেনটা আমরা পড়াইছিলাম, মনে করে দেখেন। এই যে স্মল বি আর ক্যাপিটাল বি, স্মল বি আর, আপনি এটা ব্যাখ্যা করছিলেন, এরপরে আমি আবার কেবি, এমবি, জিবি, টিবি এগুলো আমরা ব্যাখ্যা। ক্যাপিটাল বি থাকলে হয় বাইট, স্মল বি থাকলে হয় বিট। দেখছেন, তার মানে হচ্ছে মেগা বিট পার পার সেকেন্ড। সেকেন্ড। তারপরের কোশ্চেনে যদি আমরা যাই, 80 80 কোথায়? আচ্ছা, 80 তে পরে আসতেছি, সমস্যা নেই। 80 নম্বর প্রশ্ন মিস গেছে কেন? আচ্ছা, আচ্ছা, তারপর যেটা বাদ গেছে পরিবেশ পরে- দিবস, পরে পরিবেশ আসছে। দিবসের জন্য স্যার চলে আসছে। না না, আমরা ম্যাথটা শেষ করে দিয়ে যাই নাকি? না স্যার আগে জিজ্ঞাসা করে দিবেন? স্যার ঠিক আছে, আসছে যেহেতু সিকোয়েন্সে, কত কত নম্বরে? এই সিকোয়েন্সে যেটা এই যে 101। স্যার তাহলে আপনি জিগের উত্তরটা দিয়ে দেন, আমরা এরপরে ম্যাথটাতে আসছি। আচ্ছা, সবার কি অবস্থা, কি বলা যায়? এখন পর্যন্ত নাম্বার কত থাকতেছে? যাই হোক, আমরা ওগুলো নিয়ে পরে আলোচনা করবো স্যার, কাটমার্ক নিয়ে। আমরা আগে সবাই অ্যান্সারটা দিয়ে দিই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে জেনারেল নলেজে যাই। মানে বিসিএস এর গেম চেঞ্জার জেনারেল নলেজ, এখানেই আসলে মানে ডিফাইন করবে যে কাটমার্কটা কতটুকু হবে। জেনারেল নলেজ কোশ্চেনের উপরই আসলে কাটমার্ক ডিপেন্ড করে, আর জেনারেল নলেজের উপরই আসলে আপনাদের নিজেদেরও মার্কটা হচ্ছে ডিপেন্ড করে। কারণ জেনারেল নলেজ 70 মার্ক আমরা জানি টোটাল। আমরা হচ্ছে জেনারেল নলেজে আনসারটা চলে যাই খুব দ্রুত। আনসারগুলো দেয়াই আছে আপনাদের জন্য। আমরা সবাই জানি যে কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়, 20 জুন। এটা আমরা সবাই জানি। আমাদের হচ্ছে বলে দিচ্ছি, তাহলে উত্তর হবে 20 জুন। আচ্ছা, পরেরটা হচ্ছে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউএনওডিসি মানে ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস। হ্যাঁ, এটার আপনার সদর দপ্তর হচ্ছে যে ভিয়েনাতে। অনেকেই হয়তো এটা নিয়ে কনফিউজ ছিলেন যে জেনেভা নিয়ে, বাট জেনেভা না, আমরা এটা পড়াই যে আপনার রাসায়নিক অস্ত্র কিংবা হচ্ছে এই যে মাদক রিলেটেড যেসব জিনিসপত্র আছে এগুলোর ম্যাক্সিমামেরই সদর দপ্তর হচ্ছে আপনার অস্ট্রিয়ার ভিয়েনায়। পরেরটাতে 103। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে আপনার একটু মার্কেটে ঝামেলা চলতেছে, অনেক জায়গায় অনেকেই অনেক আনসার দিতেছেন। আমরা একটু এটার ব্যাখ্যাটা শুনবো। হ্যাঁ, 103 নম্বরে বলা আছে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? হ্যাঁ, এটি নিয়ে অনেক জায়গায় আনসার আসতেছে 174, বাট আনসারটি 174 না। কারণ 1974-এ হচ্ছে আপনার যেটি হয়েছে, 1974-এ চুক্তি হয়েছে। 1974-এ ওই সময়টাতে চুক্তি হয়েছিল, এটি স্থল সীমান্ত চুক্তি হয়। 2011 সালে নরেন্দ্র মোদী ঢাকায় আসেন। আসার পরে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী মিলে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত একটি প্রোটোকল, এই প্রোটোকলটি স্বাক্ষর করেন, যেটি হচ্ছে 2015 সালে। 2015 সালে হচ্ছে যে কার্যকর করা হয়। 2015 সালে সেটি, অর্থাৎ এখন পর্যন্ত কার্যকর করা হয় নাই, সেটি হচ্ছে অনুলিপি স্বাক্ষর করা হয়। বাট এটি এই প্রোটোকলটি স্বাক্ষর করা হয় 2011 সালে। প্রোটোকল 1974 না, স্থল সীমান্ত চুক্তি হচ্ছে আপনার 1974। বাট প্রোটোকল যদি এখানে পোস্টে বলা আছে প্রোটোকল, প্রোটোকল হচ্ছে যে 2011। ওকে, এরপরে যদি আমরা যাই, আলেপ্পো শহর হচ্ছে যে কোন দেশে অবস্থিত? এটা আমরা সবাই জানি, সিরিয়ার আলেপ্পোতে। যে শহরটি হচ্ছে যে আপনার এই যে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে একদম পরের কোশ্চেন, উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক G7 এর বর্তমান সদস্য সংখ্যা কত? সেটা আনসার হচ্ছে 135। বর্তমানে G77 এর সদস্য সংখ্যা 135। কোশ্চেনে 135 আনসার কিছু কিছু বইতে সাম্প্রতিক সময় অনেক জায়গায় দেখলাম যে বিশাল সমাগম, যেহেতু হচ্ছে 134 এর আশেপাশে 135,
এটির আনসার হবে 135। নদীর স্যার এখানে আচ্ছা, কারেকশন দেয় এরপরে আমরা যাই 106 নম্বর। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? এটি হচ্ছে আপনার টার্গেট 1.2। টার্গেট 1.2 তে 2030 সালের মধ্যে দরিদ্র নারী পুরুষ এবং শিশু সংখ্যার হার অর্ধেক নামিয়ে আনার টার্গেট সেট করা হয়েছে এসডিজির গোলে। পরের কোশ্চেনে যদি আমরা যাই 107, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবকে উন্নয়ন নিয়ে হচ্ছে যে এখন মার্কেটে চীন অনেক ডামাডোল উত্তর কি সব শিখিয়ে বেড়াচ্ছে মোটামুটি ready এবং, না? এটির প্রস্তাবক হচ্ছে যে চীন। তাহলে এটা চীন সবার হচ্ছে আগে আফ্রিকার post করে দিলে সব দেশগুলো viral সহ হয়ে যাবে। এদের আমাদের উন্নয়নশীল যে দেশগুলো আছে বাংলাদেশ অনেকগুলো দেশ হচ্ছে উন্নয়ন ক্ষেত্রে প্রচুর অর্থায়ন ইয়া করো, করছে। নিচে আবার অর্থাৎ লিখে সে দিবে, হচ্ছে লিখে বৈশ্বিক দিবে। উন্নয়নের জবের জন্য ভর্তি হতে যে হবে, উদ্যোগ নাম্বার add করে দিবে। সেটির প্রস্তাবক Viral হোক, হিসেবে আমাদের নাম্বার হোক, viral আনসারটি হোক, হচ্ছে যে সমস্যা চীন। নেই। আচ্ছা, এরপরে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক যোগাযোগ করুন, সমসংস্থার নাম্বার। সদস্যপদ লাভ করে এটি আমরা সবাই জানি 1972 সালের 22 জুন। এটা নিয়ে কোনো আপনার কি বলে যে সন্দেহ নাই। 1972 সালের 22 জুন হচ্ছে যে বাংলাদেশ আইএলও সদস্যপদ লাভ করে। ওটা পরে করতেছি, আগে কোশ্চেনটা এরপরে বাংলাদেশ অভিবাসী নারী শ্রমিকদের গন্তব্যস্থল, এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে যে একটু কনফিউশন, অনেকে হচ্ছে যে কুয়েত বলতেছেন, বাট কুয়েত না। পিএসসির এই কোশ্চেনটা হচ্ছে আপনার খুব রিসেন্ট করা হয় না, এটা একটু অনেক আগের কোশ্চেন, মানে কিছু একদমই খুব সাম্প্রতিক কিন্তু কোনো দেওয়া হয় না। আপনারা দেখবেন এই যে সন্ত্রাসবাদ সূচকের কোশ্চেন দেওয়া হয়েছে এখানে আফগানিস্তান অনেক পেছনে 2023-এর তথ্যগুলো দিয়ে হচ্ছে পিএসসি কোশ্চেন করেছে। এখন তাহলে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল এটি হচ্ছে যে সৌদি আরব। সৌদি আরবে আমরা দেখেছি যে সৌদি আরবে আমাদের অনেক নারী যারা শ্রমিক সৌদি আরবে গিয়েছেন, অনেকের উপরই হচ্ছে যে আপনার নির্যাতন নেমে এসেছিল। এই মানে 2-1 বছরের পত্রিকার পাতা এটা একটা আলোচিত ঘটনা ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে COP28 সম্মেলন সম্পর্কিত। আচ্ছা, এদিকে চলে গেছে নাকি? একশো 20-এ যাবো আমরা। আচ্ছা, আর একটু উপরে আছে, উপরে উপরে কয়েকটা আছে উপরে 120 থেকে না আরো উপরে? আর উপরে 117, 116, এখানে হ্যাঁ 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 এখানে এখানে। আচ্ছা আচ্ছা একটু ছোট করে দিন। আচ্ছা, COP28, হ্যাঁ আমরা জানি কনফারেন্স অফ পার্টি 28, এটা হচ্ছে যে সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত হয়েছে, এই 2023 সালের নভেম্বরে দুবাইতে অনুষ্ঠিত হয়েছে এবং এটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এটি পরিবেশ নিয়ে অনুষ্ঠিত, এটা সবারই পারার কথা, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, এরপরে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023, আফগানিস্তান অনেক বছর ধরেই হচ্ছে যে প্রথমে আছে, এটা জানা কথা। পশ্চিমা বিশ্ববাই রেটিংগুলো করে আফগানিস্তান সন্ত্রাসবাদের শীর্ষে, এটা সবাই জানেন, এটি নিয়ে কোনো ডাউট নাই। ওকে, এরপরে আমরা যদি যাই শান্তি সূচকে আইসল্যান্ড, সুখী হচ্ছে যে ফিনল্যান্ড, বাট বৈশ্বিক শান্তি সূচকে কয়েক বছর ধরেই হচ্ছে আইসল্যান্ড ফার্স্ট আছে। এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে যে আশা করি কারো কনফিউশন থাকার কথা না। এরপরে 12 বিধি, এটা একটু ডিফারেন্ট কোশ্চেন ছিল। পিএসসি মানে পিএসসিকে আসলে এই জন্য পিএসসির প্রশ্নকর্তা যারা, তারা আসলেই হচ্ছে যে আপনার লিজেন্ডারি টাইপ, মানে কোত্থেকে যে কোশ্চেনগুলো নিয়ে আসে জেনারেল নলেজের। আপনার 12 বিধি কি? এটি হচ্ছে যে রোমান আইনের ভিত্তি। 12 বিধি হচ্ছে যে রোমান আইনের ভিত্তি। রোমান আইনের 12টা বিধি ছিল, এই বিধিগুলো থেকেই হচ্ছে আপনার রোমান আইন তৈরি করা হয়। এটির আনসার হচ্ছে যে রোমান আইনের ভিত্তি। আচ্ছা, এরপর সিয়াচেন হিমওয়া কোন দুটি দেশ? এই কোশ্চেনটি অনেকেই ভুল করছেন। কারা কারা ভুল করছেন একটু বলবেন? এই কোশ্চেনটা অনেকেই ভুল করছে, আমি দেখছি অনেকেই হচ্ছে আপনার আসার পরেই বিভিন্ন ফেসবুক গ্রুপে টুপে আনসার দেওয়া শুরু করেছে হচ্ছে যে ভারত আর চীন, বাট এটি ভারত আর চীনের না। সিয়াচেন হিমওয়া হচ্ছে যে ভারত পাকিস্তানের। মানে লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে আপনার যে কোশ্চেনগুলো আসতেছিল এগুলো হয় ভারত চীনের সাথে, অথবা ভারতের সাথে ভুটানের সাথে, ভারতের সাথে নেপালের সাথে। কিন্তু অনেক বছর পরে পাকিস্তান আবার স্ট্রাইকস যে ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত নিয়ে একটি কোশ্চেন হচ্ছে যে পিএসসি সেট করলো। আচ্ছা, এরপরে হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি 4th লক্ষ্যমাত্রা খুব সুন্দর করে মনে রাখি 4 শিক্ষা, মানসম্মত শিক্ষা হচ্ছে যে এসডিজির 4 নাম্বার লক্ষ্যমাত্রা। প্রথমটা হচ্ছে যে দারিদ্র, তারপর ক্ষুধামুক্তি, হ্যাঁ, এরপরে এই যে এই সমতা, তারপর হচ্ছে আপনার মানসম্মত শিক্ষা। আচ্ছা, তারপরে জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা আমরা সবাই জানি কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে যে কার্টাগেনা প্রোটোকল
2000 সালে হচ্ছে যে আপনার স্বাক্ষরিত হয় জৈব নিরাপত্তা বিষয়ক এই প্রোটোকলটা, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা নিয়ে হচ্ছে যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে 118 নম্বর কোশ্চেনে যদি আমরা 117 ফ্রাইডে ফর ফিউচার, এই কোশ্চেনটা অনেক দিন ধরে আলোচিত, মানে খুবই, এই যে সুইডেনের হচ্ছে যে গ্রেটা থুনবার্গ, একটা কিশোরী, সে হচ্ছে যে অনেক দিন ধরেই পরিবেশ নিয়ে আন্দোলন চালাচ্ছে। ওরই একটা সংগঠন, সেটা হচ্ছে যে ফ্রাইডে ফর ফিউচার, এটি হচ্ছে যে পরিবেশ নিয়ে। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনারা কমন পাওয়ার কথা, সবগুলো বইতে অনেকগুলো পরীক্ষাতেও আসছে এই কোশ্চেনটা আপনারা কমন পাওয়ার কথা। গ্রেটা থুনবার্গের এই কোশ্চেন হচ্ছে যে পরিবেশবাদী আন্দোলন নিয়ে। গ্রেটা থুনবার্গ পরিবেশবাদী আন্দোলন নিয়ে হচ্ছে যে সচেতন। উনি কপ সম্মেলনে গিয়ে ইউনাইটেড নেশনসের হচ্ছে যে সাধারণ পরিষদের যে অধিবেশনগুলো হয় সেগুলোর বাইরে হচ্ছে যে ওনার সংগঠনটা মানববন্ধন করছে। সো এটা সবারই কমন পাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনটা কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আরেকটা কোশ্চেন পিএসসি একটু যে মানে চেঞ্জ করে ব্যাপারগুলা, যে আন্তর্জাতিক আদালতের অর্থাৎ আইসিজে এর সভাপতির মেয়াদ কত বছর? আমরা একটা কোশ্চেন অনেকবার পাইছি যে আইসিজের বিচারকদের মেয়াদ কত বছর। হ্যাঁ, ওই বিচারকদের মেয়াদ হচ্ছে আপনার 9 বছর, এটা আমরা সবাই জানি। বাট পিএসসি এবার একটু পাশার দানটা উল্টায় দিছে, বলছে যে সভাপতির মেয়াদটা কয় বছর। এখন আইসিজে দেখেই হচ্ছে যে আমরা দাগাই ফেলছি সবাই 9 বছর। আইসিজে দেখে আমরা কত দাগাই ফেলছি? 9 বছর দাগাই ফেলছি। বাট 9 বছর আনসার না, এটা হচ্ছে যে 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতি যিনি হবেন তার মেয়াদ হচ্ছে 3 বছর। এই কোশ্চেনটি অনেকে হয়তো বা ভুগিয়েছে, যে অনেকেই হয়তো বা বিচারক মনে করে, তারা হচ্ছে 9 বছর দাগিয়ে এসেছেন। যাই হোক, আমরা 119-এ যাই। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত করা হয়েছে? উত্তর আটলান্টিকটি কি মানে হচ্ছে যে ন্যাটো। হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, যেটি 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। ওই ন্যাটো সনদের 5 নম্বর আর্টিকেলে, ন্যাটো সনদের 5 নম্বর আর্টিকেলে বলা আছে, 5 নম্বর আর্টিকেলে বলা আছে ন্যাটোভুক্ত কোনো দেশ যদি অন্য কোনো ন্যাটোর বাইরের কোনো দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে ন্যাটোভুক্ত সকল সদস্য ওই দেশের পাশে গিয়ে দাঁড়াবে, যেটি হচ্ছে যৌথ নিরাপত্তার ধারণাটি হচ্ছে যে প্রকাশ করে। এই যে আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, আপনার ইউক্রেন হচ্ছে যে ন্যাটোতে যোগদান করার কথা বলছে, বলার পরে হচ্ছে যে আপনার রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাইছে। এরপর কিন্তু ন্যাটো কিন্তু ইউক্রেনকে সাপোর্টটা দিছে। হ্যাঁ, ইউক্রেন ন্যাটোর দেশ না হওয়া সত্ত্বেও হচ্ছে যে ন্যাটোভুক্ত দেশগুলো সমর্থনটা দিছে, কারণ ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চাইছে। এবং এই যে যৌথ নিরাপত্তাটা ইউক্রেনকে যেভাবে সমর্থনটা দিতেছে, ঠিক সেম ভাবে হচ্ছে যে ন্যাটো আরো অনেকগুলো জায়গায় আপনার অভিযান পরিচালনা করছে। আমরা জানি আফগানিস্তানে হচ্ছে যে ন্যাটো নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে যৌথভাবে। অর্থাৎ আমেরিকার নিরাপত্তা ইস্যু যখন 2001 সালে টুইন টাওয়ার হামলার পরে যখন কিনা আমেরিকার নিরাপত্তা নিয়ে হচ্ছে যে আপনার বিশাল আলোড়ন তুললো, তখন ন্যাটোভুক্ত দেশগুলো সন্ত্রাসবাদী দেশ আফগানিস্তানের উপর হচ্ছে যে হামলে পড়ে। সো যৌথ নিরাপত্তার এই ব্যাপারটি হচ্ছে যে ন্যাটো সনদের 5 নং আর্টিকেল হচ্ছে যে লেখা আছে। 5 নং আর্টিকেলটি যৌথ নিরাপত্তা নিয়ে। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেনটাতে যাই। তারপর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? আরও একটি কনফিউজিং কোশ্চেন। হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয় ইতিবাচক? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার অনেকেই বাস্তববাদকে আনসার দিচ্ছেন। আমি দেখেছি অনেকগুলো পেজে হচ্ছে যে আপনার বাস্তববাদকে আনসার দেওয়া হচ্ছে, বাট আনসারটা বাস্তববাদ না। কারণ বাস্তববাদ বলতে বোঝায় এমন একটা ধারণা যেখানে হচ্ছে দেশগুলো শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবে। হ্যাঁ, পৃথিবীর শান্তি, আমি দারিদ্র মোকাবেলা করব, পরিবেশ বাঁচাবো, এই ব্যাপারগুলো বাস্তববাদে আসে না। যেটা একদমই রিয়েলিজম, আপনি আপনার স্বার্থটা নিয়ে চিন্তা করবেন। ঠিক সেমভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রগুলো তার স্বার্থটা নিয়ে চিন্তা করে, যার কারণ হচ্ছে যে এখানে কোনোভাবেই আন্তর্জাতিক সম্পর্কে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। এটার আনসার হচ্ছে যে উদারবাদ। উদারবাদ হচ্ছে আনসার, কারণ আপনি উদারবাদ হইলে আপনি নিজের স্বার্থকে হচ্ছে যে আপনি কি বলে যে জলাঞ্জলি দিতে পারেন, আপনার নিজের স্বার্থ আপনি সংকুচিত করতে পারেন। এরপরে আপনি উদার হলে হচ্ছে আপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে কার্যকরী ভূমিকাটা সেটা সকল দেশের জন্য ইতিবাচক ভূমিকা বয়ে আনতে পারে। আচ্ছা, এরপরে বাংলাদেশ কি সলিউশন দিয়ে দিব? বাংলাদেশ সলিউশন তো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশ সলিউশন দেওয়া হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, জেনারেল নলেজ আন্তর্জাতিক সলিউশন এই, যদি আপনাদের কোনো তারপরও ডাউট থাকে আমরা হচ্ছে যে কমেন্ট বক্সে রিপ্লাই দিব। তারপর আমরা হচ্ছে শেষের দিকে আরেকবার ওকে, আপনাদের জন্য ম্যাথ নিয়ে আসতেছে ভাইরা ভাই। আচ্ছা, আমাদের ম্যাথের অ্যানসারটা বাকি ছিল, ম্যাথের অ্যানসারটা আমরা হচ্ছে দিয়ে দেই। স্যার আছেন, আমিও আছি, সো আমরা ম্যাথের অ্যানসারটা স্যার দিয়ে দেই একটু।
এই যে ম্যাম। স্যার একটু আমরা হালকার উপর ঝাপসা কিন্তু ব্যাখ্যাও রাখতে পারি, আচ্ছা, যেটা ব্যাখ্যা দরকার সেটা আমরা একটু হালকা করে গেলাম। ব্যাখ্যা রাখতে পারি। আর নর্মালি ওরা আসলে উত্তর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। হ্যাঁ, সবাই উত্তরের জন্য অপেক্ষায় আছে। আচ্ছা স্যার, আমরা এটা থেকে শুরু করলাম। 31 নিচের কোনটা 2/3 থেকেও বড়? নিচের কোন ভগ্নাংশই 2/3 থেকে বড়? এটা আমরা খুব সহজেই পারবো। দেখেন 33/50 3/2 কোথায়? 8/11 ভাগ 11। এটা আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে আর কি। বেরি করা যায় এটা। এটা উল্টা হয়ে গেছে আর কি। হ্যাঁ। ওই যে 3/2 ও উল্টা টাইপ আচ্ছা, করছে। টাইপ যে করছে, টাইপ মাথা নষ্ট হয়ে গেছে। 2/3 হবে আর সঠিক উত্তর হবে 8/11 8/11 সঠিক উত্তর হবে 8/11। আচ্ছা, আমাদের ইয়াটা কোথায়? সলিউশন শিটটা কোথায়? স্যার আপনি একটু আচ্ছা, তারপর 32 নাম্বার, এটাও খুবই সহজ ম্যাথ। চল। ডিরেক্ট চলে আসছে। হ্যাঁ, ডিরেক্ট আমরা উত্তর দিলে একদম 21 স্কয়ার মানে হচ্ছে 441 হচ্ছে আমাদের আনসার। এটা নিয়ে খুব বেশি চিন্তা করার আসলে প্রয়োজন নাই। তারপর বলা আছে হচ্ছে 100 হতে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল যদি 300 হয়, 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল যদি 300 হয়, তাহলে সংখ্যা দুইটার অনুপাত কত হবে? তাহলে 100 থেকে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল আমাদের 300। এখন অনুপাত আসলে কত হইতে পারে? দেখেন, আমরা যদি একটু দেখি, মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখেন আমরা যদি 9:1 করি, এটা আসলে ব্যাখ্যার দরকার, এই জন্য ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, যদি 9:1 একটু জুম চাচ্ছে মনে হয়, জুম করে দিতে পারি। 2 আঙ্গুল লাগাই স্যার। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু ব্যাংকের কোয়েশ্চেন, এটাও কিন্তু ব্যাংকে পরীক্ষায় আসছে। 100 থেকে বড় এই অঙ্কটা দেখেন অনেকেই হয়তো পারবেন না, যারা ব্যাংক জবের কোয়েশ্চেন সলিউশন করছেন তারা পারবেন। 100 থেকে বড় দুইটা সংখ্যার যোগফল 300 হলে সংখ্যাগুলোর অনুপাত কত? হাজার অনুপাত হওয়া সম্ভব। বাট আমার আনসার কোনটা? একটু ভাই মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি অনুপাতটা 1:9 হয়, তার মানে আমি এই যোগফলটাকে 10 ভাগে ভাগ করব। যোগফলটাকে 10 ভাগে ভাগ করব। 1 ভাগ পাবে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, আরেকজন পাবে 10 ভাগের 9 ভাগ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 10 ভাগের 1 ভাগ মানে 30। তাহলে দেখেন একটা সংখ্যা তো 100-র চেয়ে বড় হয় নাই, বাদ এটা। যদি আমি আসি 5 আর 2 7, এই 300 তো আপনি 7 ভাগ করতেই পারবেন না, 300 তো 7 দ্বারা বিভাজ্য না। তার মানে এটা আমাদের আনসার না, এটাও আমাদের আনসার না। এখন যদি 2:3 তে আসি, আমরা কি মেইন ফাইলে যাব? একদম এই ফেল দিয়ে দিচ্ছি, মানে যেটা আমাদের একদম ফাইনাল 200 একদম আচ্ছা 200 সলিউশন। একদম 200 সলিউশন একদম কষ্ট করা লাগবে না বেশি। এটা না এটা তো আগেরটাই। এখনো আসেনি। ঠিক আছে স্যার, আপনি বইটা করে দেন। পরে মাঝে মাঝে মাথা ঘুরে। ওটা নষ্ট হয়ে গেল। হুম। তারপর দেখেন, যদি আমাদের উত্তরটা 2:3 হয়, 2 আর 3 এর যোগফল কত? 5। তার মানে আমি 300-কে 5 ভাগ করব। 5 ভাগ করে 2 ভাগ দিব একজনকে, 3 ভাগ দিব আরেকজনকে। তাহলে 5 ভাগ যদি করি, প্রতি ভাগে পরে কত করে? প্রতি ভাগে পরে হচ্ছে 60 করে। 60-এর 2 ভাগ যদি নেই, তাহলে একজন 120, আরেকজন হচ্ছে 180। তাহলে দেখেন দুইজনের যোগফল 300 এবং তারা সবাই কি 100 থেকে বড়। তার মানে এটাই আমাদের রাইট আনসার। আর যদি আমি এটাকে রাইট আনসার চিন্তা করতাম, তাহলে দেখেন 5 আর 3 এর যোগফল কত? 8। আপনি 300-কে তো সুন্দরভাবে 8 ভাগ করতেই পারবেন না, সেই কারণে এটাও আনসার না, এটাও আনসার না, এটাও আনসার না। এটা হচ্ছে আমাদের আনসার। অনুপাতের একদম পিওর কনসেপ্ট থেকে উত্তরটা দিতে হবে। তারপরের কোশ্চেনটা যদি যাই, তারপরের কোশ্চেনটা হচ্ছে x² - 7x + 12 ≤ 0। এটাকে যদি মিল টার্ম ব্রেক করি, আসবে কত? x - 3 × x - 4 ≤ 0। তার মানে x এর ভ্যালুটা হচ্ছে 4 এর চেয়ে ছোট বা সমান আর 3 এর চেয়ে বড় বা সমান। এটাকে স্যাররা একটু ভিন্নভাবে লিখে দিয়েছে। এই যে 3 আর 4, এদের মাঝখানে সবাই ইনক্লুডিং 3 আর 4, এটাকে বলে ক্লোজড ইন্টারভ্যাল। আমরা ডিটেইলস যখন পড়বো তখন এগুলো আমরা দেখব। ওকে, তারপরে এই অঙ্কটা এখানে আমাদের এই যে দেখেন, এটা একটু ভেঙে লিখলেই আসলে চলে আসবে।
এগুলোকে ভাঙলে কি চলে আসে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4yz প্লাস z স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। এগুলোকে যোগ দিলে কি পাবেন আপনি 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4zx। এখান থেকে আপনি 5 কমন নেন, তাহলে পাচ্ছেন কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। সেখান থেকে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু, আর 4 কমন নিলে x y z এর মান হচ্ছে 1, শুধু 4ই হবে। তার মানে আনসার হচ্ছে 5 গুণ 10 আচ্ছা 14। তার মানে ঘ 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর যদি আসেন পরের কোশ্চেন, পরের এটা question। স্যার সমীকরণ দুটো বিয়োগ করলেই হয়। এটা সবাই আসলে পারবেন। এটা 5 3 কত 8, 8 ইকুয়াল 8 আর 3 24, 3 8 24, একটা হবে 3 আর 3 মান বসাই দিলে আরেকটা যেটা হয় যেটা হয় এটা সবাই এটা বোঝাই যাচ্ছে। এই সমীকরণের আনসার হবে 3,6। 36 হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে 3,6 উত্তর। এটা হচ্ছে 36 হচ্ছে উত্তর, এটা আমরা সবাই পারবো। তারপরে হচ্ছে স্যার অনেকের কনফিউশন। আচ্ছা এটা কি ঠিক মতো উঠানো হয়েছে? দেখেন স্যার এখানে আচ্ছা সঠিকভাবে উঠাই আমরা। কত নাম্বার 37। আচ্ছা 37 কোশ্চেনটা ঠিক মতো উঠাই। হাফ ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 কোথায় দেন প্লাস 1 ইকুয়াল 5। এই অঙ্কটা শেষ করে নিই। 2 ইনটু x টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার x মাইনাস 3 মাইনাস 1, কারণ 2 এর নিচে 1 আছে, সূচকের অঙ্ক। আর এই 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে 4। এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল 2 স্কোয়ার। এখন বেসগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হতে বাধ্য, তার মানে আপনি পাবেন x মাইনাস 4 ইকুয়াল 2, তার মানে x ইকুয়াল হচ্ছে 6। x ইকুয়াল 6 কোথায় আছে? ঘতে আছে। ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অনেকে এটা 4 দিছে, অনেক উত্তরে দেখলাম 4 দিছে, কিন্তু আসলে 4 হবে না উত্তর। উত্তর ইজিলি বোঝা যাচ্ছে 6 হবে। 6 হবে, এবং মনোযোগ দিয়ে ভাইয়া পড়াশোনা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে না পারার কোনো কারণ নাই। আচ্ছা আমরা মূল ফাইলে চলে আসছি আর কি। যাই হোক, কি শান্তি। হ্যাঁ স্যার কত নম্বরে ছিলাম? আমরা 37-এ ছিলাম। এই 37 32। হ্যাঁ এই 37। স্যার একটু বড় করব? একটু বড় হ্যাঁ করা যায়। ওকে স্যার। তাহলে আচ্ছা 37-এর সলিউশন আমাদের 6 আমরা পেয়ে গেছি। 38 দেখেন, এই অঙ্কগুলো করার জন্য ভাই আপনার ক্লিয়ার বেসিক লাগবে, ক্লিয়ার বেসিক লাগবে। আমি ক্লাস নিতে গেলেই খালি বলেন শর্টকাট দেন, শর্টকাট দেন। ভাইয়া সবকিছু শর্টকাট হয় না, শর্টকাট চাইলেই আপনার মাথা শর্টকাট হয়ে যাবে। সবকিছুর শর্টকাট হয় না। যারা শর্টকাট চাচ্ছিলেন তারা দেখেন, আপনাকে ভাইয়া ক্লিয়ারলি বেসিক দিয়ে পড়তে হবে, ক্লিয়ার বেসিক দিয়ে পড়তে হবে। দেখেন এই অঙ্কটা, লগের ফর্মুলা কি, লগের সূত্র নাকি, যেটা জন নেপিয়ার আবিষ্কার করছিলেন, লগ এক্স এ ইকুয়াল বি। এখান থেকে আপনি কি লিখতে পারেন? এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল এ। এটাই হচ্ছে আমার লগের সংজ্ঞা, এটা হচ্ছে আমার লগের সংজ্ঞা। সংজ্ঞাটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি কত? রুট, এখানে সেই সংজ্ঞাটা অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি √8 টু দি পাওয়ার, এই যে √8 টু দি পাওয়ার কত হবে? 3 হোল 1/3, 3 সমস্ত 3-এর 1 ইকুয়াল হচ্ছে x। এখানে তো আমার x এর আনসারটা নাই, সো আমাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। ফার্দার ক্যালকুলেশনটা কেমন? √8 সমস্ত কি করে করায়? 3 3 9 আর 1 10, তার মানে তার পাওয়ার হচ্ছে 10/3 ইকুয়াল x। তারপরে আসেন, এই যে এইটা আপনি পাচ্ছেন, রুট মানে কি? হাফ। হাফ, এবং পাওয়ারের উপরে পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে আপনি পাচ্ছেন কত? আপনি পাচ্ছেন হচ্ছে কি হয়, আচ্ছা 8 টু দি পাওয়ার হাফ, তার উপরে হচ্ছে 10/3 ইকুয়াল x। এখান থেকে আপনি পাচ্ছেন 8 টু দি পাওয়ার 10/6 ইকুয়াল x, আর এখান থেকে আপনি পাচ্ছেন 8 টু দি পাওয়ার কাটলে কি আসবে? 5/3 ইকুয়াল x। তার মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/3, বা 8 টু দি পাওয়ার 1/3 না দেয়, এটাকে 2 কিউব লিখে ফেলি, তাহলে বুঝতে মনে হয় সহজ হবে। 2 কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে 5/3 ইকুয়াল হচ্ছে x। দেখেন এই 3 কাটা, তার মানে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে x, তার মানে x ইকুয়াল হচ্ছে 32। x ইকুয়াল হচ্ছে 32 হচ্ছে আমাদের আনসার।
ক্লিয়ারলি ভাইয়া ম্যাথ করতে হবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার। পুরো কনসেপ্ট ক্লিয়ার করে ভাইয়া ম্যাথ করতে হবে। এরপরের ম্যাথে যদি আমরা আসি, 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য কিন্তু 30 দ্বারা বিভাজ্য নয়? ব্যাংকে আসা কোশ্চেন, ব্যাংকের কোশ্চেনটা বাংলা করে দিছে, কিন্তু স্যার সঠিক উত্তর দেওয়া সঠিক উত্তর আনফরচুনেটলি দেওয়া নাই। 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, কি করে বের করব? 1000 ডিভাইডেড বাই 30। আমি কিন্তু এই অঙ্কগুলো করেছিলাম কত দিয়ে বিভাজ্য কি করে বের করা যায়, কিন্তু তখন খালি আপনি শর্টকাট চাইছেন আর শর্টকাট চাইছেন। শর্টকাট দিয়ে ভাই সব দুনিয়া জয় করা যায় না, কনসেপ্ট দিয়ে দুনিয়া জয় করতে হবে ভাই। এটা দেখেন, এই 1000-কে যখন 30 দিয়ে ভাগ করবেন তখন ভাগফল কত আসবে? ভাগশেষ ভুলে যান, ভাগফল আসবে হচ্ছে আপনার 33 পয়েন্ট সামথিং, ভাগফল 33, ভাগশেষ সামথিং। এরপরে আমার দরকার কি? আমি তো পেলাম 30 দিয়ে বিভাজ্য, কিন্তু আমার দরকার 16 দিয়ে বিভাজ্য নয় তারা। এমন পাবলিক আছে না যারা 30 দিয়ে বিভাজ্য, 16 দিয়ে বিভাজ্য? ওরা তো আমার এই 33টার ভেতরে অনুপ্রবেশকারী, ওদেরকে ভাগাইতে হবে। ওরা কারা? যারা 30 দিয়ে বিভাজ্য হিসাবে 33-এর মধ্যে ঢুকছে, এট দ্য সেম টাইম 16 দিয়ে বিভাজ্য, যেটা আমার আনওয়ান্টেড। তারা হচ্ছে মূলত 30 আর 16 লসাগু। 30 আর 16 লসাগু করলে আপনি পাবেন 240। তাহলে এই 1000-কে আপনি 240 দিয়ে ভাগ দেন, 240 দিয়ে ভাগ দিলে পাবেন হচ্ছে 4। তার মানে 33 থেকে আমরা যদি 4 বাদ দিই 29 হচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম ব্যাংকের কোশ্চেন, ব্যাংক জব এক্সামের এই কোশ্চেনটা ছিল। এরপরের কোশ্চেনটা আসলে খুব সহজ, অ্যামেজিং কোশ্চেন, যে একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এরকম একটা সিলিন্ডার আছে, তার বৃত্তীয় তলের ব্যাসার্ধটা হচ্ছে 2 সেন্টিমিটার, উচ্চতাটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন চাইছে উহার তলগুলোর, আপনি বইটা ফর্মুলা পড়েন সমগ্র তলের ক্ষেত্রফল, আর স্যার টেকনিক করে বলছে উহার তলগুলোর মানে সমগ্র তলিত ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 পাই আর h প্লাস আর। জাস্ট বসায় দেন 2 ইন্টু পাই ইন্টু আর এর মান কত? 2। হ্যাঁ, h এর মান কত? 6 আর 2 কত? 8। তাহলে পাচ্ছেন কত? 8 দুগুণা 16, 16 দুগুণা 32 পাই হচ্ছে আপনার সঠিক উত্তর। খুবই সিম্পল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই পাশে একটু শুরু করতে হবে। এটা মনে হয় ঠিক আছে। 41 কি বলতেছে? কোন ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ 28 আর 62। কোন ধরনের? 28 আর 62 90, তাহলে আরেক বাটা 90 সমকোণী ত্রিভুজ। তারপর বলছে কি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা একটু দেখি। আমার একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্র ব্যাটারা হচ্ছে 4 করে, প্রতিটা বাহু হচ্ছে 4 করে। তার পরিলিখিত, তার মানে পরিসীমা দিয়ে যাচ্ছে এরকম একটা বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। সেই বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি, এই চতুর্ভুজের কর্ণই হবে ওই বৃত্তের ব্যাস। চতুর্ভুজের কর্ণ কত? মানে বর্গের কর্ণ কত? বর্গের কর্ণটা হচ্ছে 4√2, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাই কি আমার ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি করবো? এটা অর্ধেক করবো, অর্ধেক করলে হবে 2√2 হচ্ছে আমার ব্যাস। তাহলে আমার এখন এটা হচ্ছে আমার সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই আর মানে কি? 2√2 স্কয়ার। 2√2 স্কয়ার মানে কত? 8 পাই। 4 আর 2 গুণ করলে 8 হবে। 8 পাই বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসার। তারপর কণিক শব্দটির অক্ষরগুলোকে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা। এখানে আমার পাবলিক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা পাবলিক আছে। তাহলে 5টা পাবলিক হলে আমার আনসার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখতে পাচ্ছেন সি আছে 2 বার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তার মানে কত? 60। 5 ফ্যাক্টোরিয়াল 120 ভাগ 2 মানে 60 হচ্ছে আমাদের আনসার। পরেরটা দেখি চলেন। পরেরটা কি অবস্থা? শর্ত এ হচ্ছে এ একটা সেট, সেটের মধ্যে থাকবে কে? সেটের মধ্যে থাকবে হচ্ছে এক্স। এক্সটা কেমন হবে? যেন এক্স হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য। এক্স বাটা 5 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য, আর এক্স এর মানটা 150 থেকে ছোট। তাহলে 5 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য কে কে?
যারা 35 দিয়ে বিভাজ্য তারা 5 দিয়েও বিভাজ্য, 7 দিয়েও বিভাজ্য। তাহলে 35 দিয়ে বিভাজ্য কে আছে? 35 বেটা নিজে আছে, 70 বেটা নিজে আছে, তারপরে 105 এই বেটাও আছে, 140 এই বেটাও আছে, 175 এই বেটাও আছে। এরা সবাই কিন্তু আপনার 5 এবং 7 দিয়ে বিভাজ্য, মানে 35 দিয়ে বিভাজ্য। কিন্তু এই বেটা তো আসলে 150 চেয়ে বড় হয়ে গেছে, তার মানে এই বেটা বাদ। তার মানে আমার এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান হচ্ছে 1টা 2টা 3টা 4টা। 4টা হচ্ছে আমার এই সেটের উপাদান। এই সেটের উপাদান যদি 4টা হয়, তার পাওয়ার সেটের উপাদান কত হবে? পাওয়ার সেটের উপাদান হয় 2 টু দি পাওয়ার n-টা, n যেখানে সেটের উপাদান। তাহলে 1 2 3 4 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ, স্যার এটা তো বোঝাই যাচ্ছে, এটা বুঝাই যাচ্ছে। সবগুলো যোগ। হ্যাঁ, সম্ভাবনার সূত্রটা টোটাল বলা আছে আমার কয়টা? 30 35টা বলা আছে। 35 তারপর বলছে কি হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা হবে তাহলে স্যার 10 ভাগ 35, 10 ভাগ 35, 10 ভাগ 35, 1 বিয়োগ 10 ভাগ 35। 10 ভাগ 35 মানে 5 বাই 5 ভাগ 7 হবে। এটা খুবই সহজ। তারপর দেখেন মানসিক দক্ষতা। সুন্দর একটা এই অঙ্কগুলো হচ্ছে আমাদের, আনফরচুনেটলি আমরা এই ক্লাসটা আর নিতে পারি নাই। এটা জন্য কিন্তু আমরা স্যার কোশ্চেন আমরা বুঝাইছিলাম, কোশ্চেন বুঝাইছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে আর ক্লাস তো সেটার উপর ক্লাস নিলে মোটামুটি 3 মার্ক কমন পেতেন আজকের টপিকের মধ্যে। কিন্তু আনফরচুনেটলি আমাদের আর ক্লাস নেওয়ার সময়টা হয় নাই। কে স্যার? আসেন আসেন আসেন। আমাদের সাথে সাইদুল স্যার এসে যুক্ত হয়েছেন। স্যার এই ক্লাসটার জন্য আমরা কোশ্চেনগুলো সাজাইছিলাম কিন্তু আনফরচুনেটলি আর ক্লাসটা নেওয়া হয়নি। এটা পড়াইলেই মোটামুটি ওটা 3 মার্ক কমন আমরা হবে। যে জিকের জন্য আমরা এক সাথে উঠাই দিলাম। হয় নাই পরে, যেহেতু সমস্যা নেই, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন দেখি চলেন। এক লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। তো আমরা নরমালি কি করি? আমার খাতার উপর দিকটা উত্তর, খাতার বাম দিকটা হচ্ছে পশ্চিম, ডান দিকটা হচ্ছে পূর্ব, নিচ দিকটা হচ্ছে দক্ষিণ। এই আমরা ম্যাপটা করে ফেলি। ভালো কথা। এখন এই যে যেই লোকটা আছে, এই ব্যাটা কোন দিকে তাকায় আছে? উত্তর পশ্চিম দিকে। তার মানে দেখেন এই দিকটা তো আপনার উত্তর, এই দিকটা হচ্ছে পশ্চিম। তাহলে এই ব্যাটা তাকায় আছে কোন দিকে? উত্তর পশ্চিম দিকে, মানে এই দিকে তাকায় আছে। এক্স্যাক্টলি। আছে তাকায়, থাকুক তাকায়। এখন বলছে সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরে। ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরে ভাই? ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এই দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত মানে এই দিকে। তাহলে ঘড়ির কাঁটা ঘুরে এই দিকে, এইদিকে কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরবে এইদিকে। 90 ডিগ্রি ঘুরে ব্যাটা আসলো এখন এই জায়গাতে। ওকে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে। তার মানে এইখানে সে এসে সন্তুষ্ট না, এখান থেকে আরো 180 ডিগ্রি ঘুরে সে চলে আসছে এইখানে, বরাবর উল্টা দিকে আর কি, এইখানে চলে আসছে। তারপর একই দিকে মানে কি? ওই ঘড়ির কাঁটার বিপরীতেই আরো 90 ডিগ্রি ঘুরছে, মানে এই ব্যাটা আরো 90 ডিগ্রি ঘুরছে। এখন সে কোন দিকে মুখ করে আছে? দেখেন কোন দিকে মুখ করে আছে। নিচের দিক দক্ষিণ, ডান দিক হচ্ছে পূর্ব। তাহলে দক্ষিণ আর পূর্বের মাঝখানে, তার মানে দক্ষিণ পূর্ব দিকে সে মুখ করে দাঁড়ায় আছে। খুবই সিম্পল। বাট সরি, এই ক্লাসটা আমরা আসলে নিতে পারি নাই। সেই ক্লাসের পরিবর্তে আমরা একটা জিকে ক্লাস দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। মানে আমরা কোশ্চেন রেডি করছিলাম কিন্তু ক্লাসটা আসলে নিয়ে আসলে ক্লাসটা নিলে মোটামুটি 2 3 মার্ক। ক্লাসটা নিলে আসলে ওদের জন্য একটু ভালো হইতো। তারপর 47 নাম্বার আমরা মনে হয় এসে ঢুকে গেছি অলরেডি মেন্টাল অ্যাবিলিটিতে। 47 নাম্বার কোশ্চেনটা কি? নিচের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজানো। অভিধানে কিভাবে থাকে? সবগুলাই পি দিয়ে শুরু। তার মানে পি দেখে বুঝবো না। পি এর পরে কোন শব্দ আসবে? পি এর পরে আসবে এ। পি এর পরে এ কোথায় আছে? এই যে পাইছি। তার মানে 3 নাম্বার আসবে সবার আগে। তারপরে দেখি এর পরে বি আসবে, পি এর পরে বি কোথাও নাই। সি আসবে, সি কোথাও নাই। ডি আসবে, ডি কোথাও নাই। ই আসবে, এই যে ই পেয়ে গেছি। তাহলে 3 এর পরে আসবে 5। এরপর কি আসবে আমার চিন্তা করার দরকারই নাই, কারণ 3 এর পরে এক জায়গায় ছিল 4, এক জায়গায় ছিল 5। এইটুকু দেখি বুঝছি আমার খ আনসার। বাকিগুলো অটো মিলবে, বাকিগুলো নিয়ে আমার হেডিকই নাই, কারণ 3 আর 5 আছে এরকম আর জায়গায় নাই। ওকে ওকে, পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে যদি যাই, পরের কোশ্চেন হচ্ছে এক ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, এক পুরুষের দিকে ইঙ্গিত করে মহিলা বলতেছে তার একটা ভাই আছে, তার ভাইয়ের বাবা। তার মানে ছবিটার দিকে বলতেছে ছবিটার
যে ভাই আছে সেই ভাইটার মানে ছবিটা যে আছে এটা হলো সেই ছবিটা। মহিলা ইঙ্গিত করে বললেন তার ভাইয়ের বাবা, মানে আমার মহিলার ভাইয়ের দাদা, বাবা। হ্যাঁ আমার দাদার একমাত্র ছেলে। একমাত্র ছেলে মানে কি তার বোন হবে, বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে। তার বোনই হবে, এটা আমরা খুব একটা টাইম নষ্ট করতেছি না। তারপর এখানে আমাদেরকে ভ্যালু গুলা বলা আছে, এটা বোঝাই যাচ্ছে। ই সমান 10, যে সমান মানে 20, দ্বিগুণ দ্বিগুণ করে দিয়েছে, দ্বিগুণ দ্বিগুণ করে দিয়েছে। ABCDE হ্যাঁ। মানে 5 বার কথা, কিন্তু দেওয়া আছে কত? 10। তাহলে স্যার এখানে প্রথমে আছে কি বি, বি মানে 4, হ্যাঁ বি মানে 4, ই মানে হচ্ছে এই 10, এখন 10 10 তো ডাইরেক্ট আছে, দিলে এটা পারবেন, এটা বুঝাই যাচ্ছে। এটা পারবেন, এটা সরাসরি জাস্ট ভ্যালু গুলোকে ডাবল করে দিছে। তারপর বলছে কোন বানানটা সঠিক, এটা সঠিক বানানটাই দেওয়া আছে, খ নাম্বারের উত্তর। তারপরে হচ্ছে একটা কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটা অনুপাতে 3:2 হলে, পুরুষ আর মহিলার সংখ্যা যদি 3:2 হয়, মহিলার সংখ্যা যদি 25 হয়, তাহলে পুরুষের সংখ্যা কত? অঙ্ক করলে আসলে 37 আছে, বাট আমাদের এখানে নাই, অঙ্কটা আসলে সঠিক উত্তর নাই। সঠিক উত্তর নাই, ওটা নিয়ে আমাদের হেডেক করতে হবে না, যেগুলো নাই ওগুলো ফাঁকা রেখে ওইটা ফাঁকা রেখে আসলেই হবে। তারপরে বলছে ইউবিকিউটাস, ইউবিকিউটাস মানে হচ্ছে সর্বব্যাপিতা, সব দিকে বিস্তৃত। তাহলে শব্দ স্কার্স মানে হচ্ছে কি, মানে অনাহারে থাকতেছেন, অভাব। অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য, লিমিটেড মানে সংক্ষিপ্ত, আর ওয়াইড স্প্রেড মানে ইউবিকিউটাস বা বিস্তৃত, একই জিনিস। একই জিনিস। তারপর হচ্ছে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় যদি 15 হয়, বড় পূর্ণ সংখ্যাটা কত? 5টা ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় 15 কেমনে হয়? মাঝখানেরটা 15, এই পাশে আছে 16 আর 17, এই পাশে আছে হচ্ছে 13 আর 14, এই 5টা সংখ্যার গড়ই কিন্তু হবে 15। তাহলে সবচেয়ে বড়টা কত হবে? 17, আর সবচেয়ে বড়টা 17 তো আমার অপশনে নাই, তার মানে এটাও আসলে সঠিক উত্তর নাই, তিনটা ম্যাথ কিন্তু সঠিক উত্তর দেওয়া সঠিক ছিল উত্তর না। দেওয়া ছিল না। তো এটাই হতেই পারে। এরপরে আমাদের মনে হয় আচ্ছা ওই পাশে কিছু আছে কিনা, না না শেষই আমাদের। তাহলে আমাদের ম্যাথ আর ই শেষ হয়ে গেল। হ্যাঁ সাইদুল স্যার চলে আসেন। ওরা এই যে এই সাইডে কিছু আছে, ওহো রাইট, এই সাইডে কিছু আছে, এগুলো আমরা একটু দেখাই। সায়েন্সের ডাক দেন। আচ্ছা এইদিকে কি আছে দেখি, ওহো এগুলো এই কয়টা স্যার? এই কয়টা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আপনাকে বলছি কি, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? অন্যদের থেকে আলাদা কে হবে? কিউই, ইমো, তারপর হচ্ছে অস্ট্রিচ। উঠতে পারে এই না। কেউ কোনো ব্যাটাই উঠতে পারে না, একমাত্র উঠতে পারে হচ্ছে ঈগল। সো ঈগল ইজ ইয়োর রাইট আনসার। তারপর একজন মহিলা বলতেছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। ওই মহিলার বয়সকে উল্টে দিলে তার স্বামীর বয়সকে নির্দেশ করবে। তিনি আমার থেকে বয়সে বড়, ভালো কথা বয়সে বড়, আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 তাদের বয়সের পার্থক্যটা যোগফলের 11/1। এখন এটা অঙ্ক করার চেয়ে আমাদের একটু অপশন টেস্ট করাটা দরকার। দেখেন মহিলার বয়স যদি 23 হয় তাহলে তার হাজবেন্ডের বয়স হচ্ছে 32। 23 আর 32 এর ডিফারেন্স কত? উল্টা দিলে 32 হচ্ছে। 23 আর 32 এর যোগফল কত? 23 আর 32, এখান থেকে আপনি পাচ্ছেন 5 5 55। 23 আর 32 এর পার্থক্য কত? 11। তাহলে দেখেন ওই পার্থক্য দিয়ে ভাগ দিলে তো আর 11/1 হয় না, তার মানে এটা বাদ। যদি আমরা 45 নিয়ে চিন্তা করি, মহিলার বয়স যদি 45 হয় আর পুরুষের বয়স যদি 54 হয়, তাহলে তাদের বয়সের যোগফল হচ্ছে 99, বয়সের পার্থক্য হচ্ছে 9। দেখেন 99 কে 9 দিয়ে ভাগ করলে ওই 11/1 হয়। তার মানে এটা অঙ্ক করা যায় ভাই, সমস্যা নাই, কিন্তু অঙ্ক করতে গেলে আপনার সময় অনেক চলে যাবে। অপশন টেস্ট হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এরপর দেখেন অসাধারণ অঙ্ক না, অসাধারণ মেন্টাল অ্যাবিলিটি, মানে আপনার থার্মোডিনামিক্স না, ফ্লুইড মেকানিক্স এর ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। ফ্লুইড মেকানিক্স, বার্নৌলিস ইকুয়েশন, এগুলো সম্পর্কে আইডিয়া না থাকাটা ভাই স্বাভাবিক। এখানে বলছে কি, একটা কামান নিম্নলিখিত 4টা বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। কামান 4টারই ছুঁড়ে মারছে, তবে নিচের কোনটি সবচেয়ে বেশি দূরে যাবে? সবচেয়ে বেশি দূরে কোনটা যাবে? এইটাকে যদি ছুঁড়ে মারেন, দেখেন এটা বাতাসের বাধা সবচেয়ে বেশি ফেস করবে। এটাকে যদি দেন, ও বাতাসের বাধা আরো বেশি ফেস করবে। ওকে যদি পাঠান, ও বাতাসের বাধা ফেস করবে।
কিন্তু এই ব্যাটা কিন্তু বাতাসের বাধা সবচেয়ে কম ফেস করবে পাস করে চলে এবং বাতাসগুলোকে সাইডে পাঠায় দিবে। সেই জন্য আপনি দেখবেন জাপানে যেসব ইলেকট্রিক ট্রেন আছে তারা কিন্তু আগে এরকম শেপের ছিল, পরে কি করা হয়েছে শেপটাকে এরকম বাতাসে এসে যাতে চারপাশে ছড়া যেতে পারে, তাতে কি হয় নয়েজও কমে প্লাস স্পিডটা বাড়ে। বাতাসে জাপানে যখন প্রথম ইলেকট্রিক কি বলে এটা ট্রেন চালু করা হয় তখন স্পিড কিন্তু ছিল 150 কিলোমিটার পার আওয়ার, এখন সেটা কিন্তু প্রায় 250 কিলোমিটার পার আওয়ার চলে গেছে মাথাটাকে এই শেপ দেওয়ার কারণে। এখানে আপনার ফ্লুইড মেকানিক্সের ব্যাপার স্যাপার আছে, ডিফিকাল্ট কোশ্চেন। বোঝাই যাচ্ছে যে গুলির মাথাটা ওই আর গুলির মাথাটা দেখেন, গুলির মাথা তীরের মাথা এরকম করে দেওয়া হয়, গুলির মাথা তীরের মাথা এরকম এই কারণেই করে দেওয়া হয় যাতে সবচেয়ে বেশি দূরে যায়, বাতাসের বাধা যাতে না আসে। তারপর বলছে একটা সভায় 15 জন লোক রয়েছে, তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করলো, মোট কয়টা করমর্দন হবে? এরকম কোয়েশ্চেন কিন্তু 41 বিসিএস এও ছিল, টোটাল কয়টা করমর্দন হবে? টোটাল আমার পাবলিক আছে হচ্ছে 15 জন, একটা করমর্দনের জন্য 2 জন করে লাগে। এখন আমি আর স্যার করমর্দন করলে যেই করমর্দন হবে, তৌহিদ আর মামিনুল করলে যেই করমর্দন হয়, মামিনুল আর তৌহিদ করলে কিন্তু একই করমর্দন হয়। সিকোয়েন্স চেঞ্জ করলে ব্যাপারটা ডিফারেন্ট যদি না হয় তখন অঙ্কটা হয় হচ্ছে কম্বিনেশন। আর যদি তৌহিদ মামিনুল ব্যাটিং এ নামে ব্যাপারটা যা হয়, মামিনুল তৌহিদ ব্যাটিং এ নামলে কিন্তু আলাদা হয়। কারণ তৌহিদ মামিনুল মানে আমি স্ট্রাইকে, আর মামিনুল তৌহিদ মানে কিন্তু স্যার স্ট্রাইকে, তখন কিন্তু হবে পারমুটেশন। তাহলে এখান থেকে আপনি আনসার কি পাবেন? 15 × 14 ডিভাইডেড বাই 2। এখান থেকে আপনি পাচ্ছেন কত? 7 × 14 15 105। 105 হবে আপনার সঠিক উত্তর। আর মনে হয় নাই স্যার আমাদের। এরপর এখানে যেটা বলছে এটা আসলে সঠিক উত্তর নাই আনফরচুনেটলি। চিলড্রেন এবং পেডিয়াট্রিশিয়ান এই জুটির সাথে সম্পর্ক সবচেয়ে ভালো কোনটা, সর্বোত্তম সম্পর্ক কোনটা প্রকাশ করে? দেখেন চিলড্রেনদের যে চিকিৎসা করে তাদেরকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান। অ্যাডাল্ট আর অর্থোপেডিস্ট এটা মিলে না, অর্থোপেডিস্ট হচ্ছে হাড্ডির চিকিৎসা করে। তারপর দেখেন কিডনি নেফ্রোলজিস্ট, হ্যাঁ মিলে, কিডনির চিকিৎসা নেফ্রোলজিস্টরাই করে, কারণ কিডনির ইউনিটের নাম হচ্ছে নেফ্রন। ফিমেলদের চিকিৎসা করে গাইনোকোলজিস্ট। এটা তো সত্য স্যার। এটাও এই ঘটনাও সত্য, কারণ এটা হচ্ছে আপনার যে গ্রিক টার্ম থেকে আসছে আর কি। তারপর স্কিনের চিকিৎসা ডার্মাটোলজিস্টরা করে। তার মানে তিনটাই আসলে সত্য। এটা আসলে প্রশ্নটা কোশ্চেনটা টাইপে ভুল হয়ে গেছে, 9 হবে। না না না, ওরাই ভুল করছে স্যার, মানে বিশেষ প্রশ্নই ভুল ও করছে। বিশেষ কোশ্চেনই তাহলে ভুল হয়েছে। হ্যাঁ। একটা প্রশ্ন উত্তর সঠিক হইতো, ধরেন চিলড্রেন পেডিয়াট্রিক অ্যাডাল্টের যে ইয়েটা ওটা যদি থাকতো তাহলে হ্যাঁ। কিন্তু এটা নিতে পারতাম আমরা হ্যাঁ। টেকনোলজি হিসেবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক না? কিন্তু যেহেতু তিনটে মিলে যায়, তিনটা মিলে এই জন্য আমরা নিতে পারতেছি না। ক নাম্বারে একটু মিল করে দাও। আচ্ছা, এরপরে এটা দেখেন, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এগুলো কিন্তু ওই যে ওই মানুষ উল্টাপাল্টা একদম একদম বলবে, আপনাকে আলটিমেটলি বুঝতে হবে। হ্যাঁ, উপরটা ভুল। যদি বলতো কোনটা সঠিক নয় তাহলে সঠিক উত্তর ছিল। প্রশ্নটা দিতে ভুল করেছে, 4টা প্রশ্ন ভুল করেছে শুধু ম্যাথেই। হ্যাঁ, আচ্ছা 9 দিলে কোনটা আসতো? 9 দিলে উত্তর ক আসতো, আর যেহেতু 9 বলে না তাহলে খ গ ঘ সব সঠিক উত্তর। এরপর কি বলছে আমাদেরকে যে এই সিরিজটা সম্পূর্ণ করতে, আচ্ছা ছবিটা অপশনগুলো তো ছবি, হ্যাঁ হ্যাঁ সবই সবই আচ্ছা তাহলে মনে হয় এই সাইজ কি ঠিক আছে? ঠিক আছে, সমস্যা এই সাইজটা মনে হয় ঠিক আছে। দেখেন এই সিকোয়েন্সটা আমাদের দিছে, এই সিকোয়েন্সটা দিয়ে আমাদের বলতেছে যে এর পরেরটা আসলে কি হবে। যদি খুব ভালো মতো আপনি অবজার্ভ না করেন ভুল হয়ে যাবে। আসলে ভালো করে অবজার্ভ করি, খুব ভালো করে অবজার্ভ করি। দেখেন এখানে আমার টোটাল বক্স কয়টা? 1টা 2টা 3টা, বড় একটা বক্স হলো ভাইয়া 4টা। ফার্স্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে এই যে দেখেন ভরাট করা বক্স গুলো আছে কোনায় কোনায়। ভরাট করা বক্স কোথায়? কোনায় কোনায়। জাস্ট একটা ব্যাপার খেয়াল করলে কিন্তু ভুল হবে, 2টা ব্যাপার খেয়াল করতে হবে। আমার টোটাল বক্স হচ্ছে 4টা, আর ভরাট করা বক্স কিন্তু কোনায় কোনায়। তারপর সেকেন্ড বক্সে আসি, আমার টোটাল বক্স কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, আগে ছিল 5টা বক্স। কিন্তু এখন দেখেন কোনায় কোনায় কিন্তু আর কোনায় কোনায় এখন ফাঁকা বক্স। তারপরেরটায় আসেন, বক্স কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বক্সের সংখ্যা একটা বেড়ে গেছে। আর এখন দেখেন কোনায় কোনায় আবার দাগ কাটা বক্স চলে আসছে। এখানে আবার আসেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, বক্স এখন আমার 7টা, বক্স 7টা, কোনা কোনা ফাঁকা হয়ে গেছে। একবার কোনায় কোনায় একবার ফাঁকা। ফাঁকা, তার মানে আমার পরের আনসার কি হবে? পরের আনসার আমার বক্স থাকবে 8টা, এবং
এবং কোনায় কোনায় থাকবে। এবং কোনায় কোনায় দাগ কাটা থাকবে, কোনাগুলো থাকবে দাগ কাটা। বক্স হবে 8টা, কোনাগুলো থাকবে দাগ কাটা। চলেন খুঁজি। এইখানে আমার বক্স কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আটটাই দিছে। এবং কোনাগুলো দাগ কাটা। সো দিস ইজ মাই রাইট আনসার। স্যার গড় নাম্বারটা তো রাইট হয়। এটা কিন্তু 9টা। না না, গ নম্বর রাইট হয় না। 9টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ও। এটা রাইট হবে না। তাহলে এটা ভুল করছে। এটা দাগিতে ভুল করে ফেলছে। এটা রাইট আনসার, ঠিক করে দিতে বলেন। এটা রাইট আনসার। অসাধারণ মানে উত্তর হবে ক, উত্তর হবে ক। এটা হচ্ছে মানে খুব ভালো করে অবজার্ভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই আনসার গুলো পারা যাবে না। খুব ভালো করে ঠান্ডা মাথায় অবজার্ভ করতে হবে। ওকে, এরপরে কি বলছে? এই যে এই কোশ্চেন গুলো সহজ, বাট দৃষ্টি শক্তি মাথা খাটায় করতে হবে। এবং মাথা একদম কুল অ্যাজ কিউকাম্বার, একদম ঠান্ডা রাখতে হবে, শশার মতো ঠান্ডা রাখতে হবে। যদি এটা আসলে ইডিয়মস, কুল অ্যাজ কিউকাম্বার, একদম ঠান্ডা রাখতে হবে। তাহলে চলেন একদম ঠান্ডা রাখি। এটা যদি আমরা একটু দেখি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন 9, 8 আর 4 এর যোগফল কত? 12। এই দুই ব্যাটার যোগফলের সাথে এই 9 কে যদি গুণ দেন তাহলে কত আসে? 108। 108 আসবে। 9 12 108। এইখানেও রিলেশনটা সেম। এই হচ্ছে আমার 12, এর সাথে আমি গুণ দিব কি? এই দুই ব্যাটার যোগফল। তাহলে 5 আর 4 এর যোগফল কত? 9। 9 12 108। 108 হবে। তাহলে 9 12 108 হচ্ছে আমাদের রাইট আনসার। এটা বুঝাই যাচ্ছে। দেখেও বোঝা যাচ্ছে। সিগমা এন বলে দিই। তবে এগুলোর উপর ভরসা করে কিন্তু এক্সাম হলে যাওয়া যাবে না। এক্সাম হলে এগুলো মিললে মিলবে, না মিললে নাই। এগুলো ছাড়াই কিন্তু আপনার পিলির পাস মার্ক বানাইতে হবে। এগুলো বোনাস। এগুলো হচ্ছে বোনাস, কারণ আপনার মাথায় আসবে তার গ্যারান্টি নেই। মাথায় যে না, স্যার, আসবে মাঝে মধ্যে স্যার হুবহু রায় দেয় আবার। হুবহু রেজাল্ট তো চলে আসলো, কিন্তু বানায় দিলে আপনার মাথায় এক্সাম হলে, আমি তো আসলে এক্সাম এবার দেই নাই, বাট আমি এক্সাম হলের বাইরে কোয়েশ্চেন দেখে আমার মাথায় চলে আসছে, বাট এক্সাম হলে আমার মাথায় যে অলওয়েজ আসবে তার গ্যারান্টি নেই। সো এগুলোর উপরে ভরসা করে আমরা মার্ক ধরবো না। শেষ হয়ে গেছে। না, এবার ইংলিশ স্যার চলে আসবে। এবার ইংলিশ স্যার চলে আসতে পারবে। স্যার চলে আসেন। দাদু চলে আসেন। আর আপনাদের উপকার হচ্ছে কিনা একটু ব্যাখ্যাগুলো। এই কলেজের ভাই বোন, এখন পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো টিচার এভাবে ব্যাখ্যা করছে। আমরা কিন্তু চেষ্টা করতেছিলাম শুরু থেকেই প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়ার জন্য, কারণ এরপরে ব্যাখ্যা দিব এই কথা বলে আর ব্যাখ্যা দেওয়া হয় না, যার কারণে আমরা শুরুতে ব্যাখ্যা দিয়ে দিলাম। কারণ স্টুডেন্ট হয়তো ব্যাখ্যা দেওয়ার কারণে আপনারা কম আছেন, কিন্তু যারা আছেন অ্যাপ্রোপ্রিয়েটলি একদম সঠিক জিনিসটা কিন্তু আপনারা শিখতে পারতেছেন। কথা বুঝতে পারছেন? কারণ আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য, এবং আমরা সঠিকটাই ব্যাখ্যার মাধ্যমে কিন্তু স্যার কোনটা সঠিক কোনটা ভুল এটা কিন্তু বোঝা যায়, এবং হ্যাঁ কেন সঠিক সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন। সো ওকে, এখন আমাদের নাদুস নাদুস কিউট স্যার চলে আসছেন, অর্থাৎ আমাদের সাইদুল স্যারের সমাধানে এবার কিন্তু আমরা চলে আসবো। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, বলেন পরীক্ষা কেমন হইলো? আচ্ছা, আমরা এই তো এর থেকে 134 থেকে শুরু নাকি এদিকে আরো আছে? এদিকে আছে। আচ্ছা, আরো আছে। আচ্ছা, এটা আসলে আমরা একটু বড় করেন। দেখা যাবে না? না, ছোট দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, বড় করে দিচ্ছি। হয়েছে মনে হয় না? আচ্ছা, চলবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন, এই প্রশ্নটা শেয়ার করতে কোন স্যার? হ্যাঁ, সবাই আরেকবার একটু শেয়ার করে দিই যাতে করে সবাই দেখতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, সমাধানটা সবাই দেখতে পারে ইনশাআল্লাহ। আর এই প্রশ্নটা কিন্তু অনেক কনফিউজিং। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার সুগারও হচ্ছে কি বলে ভার্ব হিসেবে কাজ করে, স্যান্ডও ভার্ব হিসেবে কাজ করে। হ্যাঁ, সুগার মানে সুগার যখন ভার্ব হয়, মানে সুগার যখন এমনিতে ভার্ব হিসেবে কাজ করে তখন তার অর্থ চিনি মেশানো আর কি। আর স্যান্ড মানে বালি মিশ্রিত করা। ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে দুইটাই আনসার হিসেবে নেওয়া যায়, তবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় স্যান্ড আর কি। হ্যাঁ, স্যান্ড আপনি দিলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যাই হোক, এটা হচ্ছে ফ্যাক্ট। 2 নম্বর ব্যাপার হচ্ছে, দেখেন ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজ অ্যাজ প্রিপোজিশন। ভাই আপনাদেরকে পড়াইছিলাম অনেকবার যে প্রিপোজিশন প্রিপোজিশনের জন্য শর্ত হচ্ছে তারপরে হয় নাউন, নাইলে প্রোনাউন, নাইলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, যে কোনো একটা থাকতে হবে। সো খেয়াল করে দেখেন, এখানে লাইকস, এখানে এটা ভার্ব স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে লাইক কাজ করতেছে অ্যাজ হিসেবে, হি লাভস অ্যাজ হিজ ফাদার লাভস অথবা ডাজ, অর্থাৎ সে এমন ভাবে হাসে যেমন ভাবে তার বাবা হাসে। সো এটা কনজাংশন হিসেবে কাজ করতেছে, এটাও হচ্ছে না। তারপর দেখেন লাইক মাইন্ডেড মানে হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে লাইক মাইন্ডেড পিপল, তার মানে এখানেও সে কি বলে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে না। কেন? কারণ প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপরে হয় নাউন, নাহলে নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, না হয় কিন্তু কি থাকতে হবে প্রোনাউন। তো এখানে দেখেন এটা কিন্তু আপনি B3 বলতে পারেন, তার মানে একটাও নাই। তো ভার্ব থাকলে কিন্তু সেটা প্রিপোজিশন হবে না। ওকে, তার মানে এটাও কাটা।
সো খেয়াল করে দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে এইটা হচ্ছে আর্টিকেল, ক্যাট হচ্ছে নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে ফ্রেজ হয়, এবং এই ফ্রেজের নাম হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এই যে সঙ্গী আছে, তার মানে এই চারটা যে কোনো একটা থাকলে হবে, হয় নাউন, দেন নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, অথবা সেটা কি হবে প্রোনাউন। যে কোনো একটা থাকলে সেটা কি হবে, কি বলে, প্রিপোজিশন হবে। তার মানে এখানে লাইক হবে প্রিপোজিশন। এটা কার কার হয়েছে একটু জানায়েন তো। গুড, সবার হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন ভাই সেম প্রশ্ন, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। সো ওই ঘটনার পর সে মারা যায়, মানে এই বাক্যের অর্থ অনেকটা এরকম যে ওই ঘটনার পর সে মারা যায়। দেখেন ফলো, আমরা অনেকেই এই জিনিসটা অনেকে হয়তো মিস করি। খেয়াল করে দেখেন ফলো মানে কি, দেখেন ভাইয়া ফলো কি মানুষ মানে অনুসরণ করা। তো অনুসরণ কি মানুষ আগে করে না পরে করে? অফকোর্স অনুসরণ মানুষ পরে করে বা পিছন থেকে করে। তার মানে ফলোর আরেকটা অর্থ হচ্ছে ভাই পরে, অথবা আপনি চাইলে বলতে পারেন আফটার। ফলোর আরেকটা সিনোনিম, অথবা এটার আরেকটা সিনোনিম বলতে পারেন নেক্সট। সো ফলোইং মানে হচ্ছে ভাইয়া এখানে বোঝানো হচ্ছে যে ওই ঘটনার পর সে মারা যায়, ওই ঘটনার পর সে মারা যায়। তাই হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট মানে হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট। তো এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, এবং আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তার মানে নাউন ফ্রেজ থাকলে এই ওয়ার্ডটা হয়ে যাবে প্রিপোজিশন। এবং এটার আরেকটা নাম আছে, এটা মূলত একটা ভার্ব ছিল ফলো, যেটা আগেই বলেছিলাম। সো এই ভার্বের সাথে এটা কিন্তু নর্মাল প্রিপোজিশন না, ইন, অন, এট, বাই এগুলো হচ্ছে জন্মগতভাবে প্রিপোজিশন বা বাই ডিফল্ট প্রিপোজিশন। কিন্তু এই যে ফলোইং এটা কিন্তু জন্মগতভাবে বা বাই ডিফল্ট প্রিপোজিশন না, এটা মূলত ছিল একটা ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি জোর করে এটাকে প্রিপোজিশন বানানো হয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন প্রিপোজিশন বানানো হয় তখন তার নাম প্রিপোজিশন হয়, কিন্তু তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রিপোজিশন হলে তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। এটা প্রিপোজিশন এবং এটার আরেকটা নাম কি ভাই, পার্টিসিপল প্রিপোজিশন। তবে বলেও কিন্তু কেউ বললেন না কি বলে জিরান প্রিপোজিশন। জিরান প্রিপোজিশন বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, পার্টিসিপল প্রিপোজিশন আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই বলছেন আনসার দিয়ে দিব, ঠিক আছে, ব্যাখ্যা না করতে চাইলে ব্যাখ্যা করলাম না, শুধু আনসারগুলো বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। 143, হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। এই টিমের মধ্যে জামানের চেয়ে ভালো খেলোয়াড় আর কে হইতে পারে? তার মানে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, আর কোনো ভালো প্লেয়ার আছে কি ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, যে জামানের চাইতে ভালো? আচ্ছা যাই হোক, সো এখানে অনেকগুলো কারণ আছে কেন অন্য অপশনগুলো ভুল, এটা যেহেতু ব্যাখ্যা যাচ্ছে না ব্যাখ্যা বললাম না, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন শেখার মুড নাই, শুধু উত্তর। ওকে ফাইন, শুধু উত্তর ইনশাআল্লাহ। দ্য এনিমি, আচ্ছা, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, ডিপ মানে হচ্ছে ডুব দেওয়া, অ্যাভয়েড মানে হচ্ছে অ্যাভয়েড করার জন্য, এনিমি প্লেন অর্থাৎ মানে শত্রু প্লেন যেন না দেখা যায় জন্য সে ডুব দিয়েছে। তার মানে এখানে অফকোর্স কি হবে, অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এবং এখানে এটা প্যাসিভ সেন্স মিন করতেছে। সাবমেরিন নিজে নিজে ডুবে না, সাবমেরিন ডুবানোর জন্য ইঞ্জিনিয়ার আছে, ওনারা ডুবিয়েছে ওনাকে, এই জন্য প্যাসিভ সেন্স হবে। যাই হোক, বিং সিং হবে। ইন ফিয়ার অফ, এটা বিং অ্যারেস্টেড হবে। ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপ এলসহোয়ার, অর্থাৎ গ্রেফতার হওয়ার ভয়ে সে পালিয়ে গিয়েছিল, কোনো একটা জায়গায় পালিয়ে গিয়েছিল। আই ডিড নট ফলো হু পাসড বাই মি, আমি খেয়াল করি না যে আমার পাশ দিয়ে কে চলে গেল। তো আপনি খেয়াল না করলে তো আর মাস্ট বি বলা যায় না, আপনি যেটা দেখেন নাই সেটা তো শিওর হওয়া যায় না। অফকোর্স সেটা হবে মাইট বি, হয়তো, হ্যাঁ এটা হয়তো সজীব, কিন্তু আমি খেয়াল করি নাই। শামীম ইজ মাই কলিগ, শামীম আমার কলিগ, এবং আমি তাকে 10 বছর ধরে চিনি। কিছু ভার্ব আছে যাদের হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয় না, মানে যাদের সাথে আইএনজি হয় না বা কন্টিনিউয়াস হয় না, যেমন ধরেন ফিল, লাইক, লাভ, টেস্ট, হেয়ার, এবং আরেকটা হচ্ছে নো। এই ভার্বের সাধারণত এই ভার্বের সাথে আইএনজি হয় না, তো আপনি চাইলেও এটার মানে কন্টিনিউয়াস বানাইতে পারবেন না। যাই হোক, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, মানে আই হ্যাভ নোন হবে। দ্য স্নো ইজ সুরিল, আচ্ছা, থ্রু দ্য ভ্যালি হবে। দেয়ার ইজ আ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট হবে, মানে রাস্তার ওই পারে, অ্যাক্রস মানে ওই পারে একটা মানে কফির দোকান আছে আর কি। তারপরে এটা খুবই মজার একটা প্রশ্ন, যেহেতু এখানে হি হ্যাজ আছে, বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ন্যারেশনের টেন্স চেঞ্জ হয় না। এখানে টেন্সটা কেন চেঞ্জ করছে এই জন্য কাটা, এই জন্য এখানে উড কেন দিলেন, উড কেন দিলেন দূর। আচ্ছা, এখানে উড কেন দিছে এই জন্য কাটা, উড কেন দিছে এটা কাটা কেন? বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকলে ন্যারেশন হয় না, এটা অনেকবার বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য ন্যারেশন হয় না বলতে ন্যারেশনের টেন্সের চেঞ্জ হবে না, যেহেতু এখানে সেইডের পরে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে টোল্ড হয়ে যাবে, এই জন্য আনসারটা হবে খ। আচ্ছা, তারপরে দেয়ার দ্য রুম ওয়াজ ড্রাকেন বাই সুইচিং অফ অল দ্য লাইটস। রুমটা অন্ধকার করা হয়েছিল সব লাইট বন্ধ করে, অর্থাৎ সব লাইট বন্ধ করার মাধ্যমে রুমটাকে অন্ধকার করা হয়েছিল। আচ্ছা, এই পাশে তো স্যার কি জানো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক গ্রামার শেষ হয়ে গেছে তাই মনে হয়, তো শেষ হয়ে গেছে না? আচ্ছা, এখানে আর 2-1টা আছে। আচ্ছা, এটা দেখেন খুবই মজার একটা প্রশ্ন, এবং এটা একটু খেয়াল করলে পারার কথা ছিল, এবং অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলছেন। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ। দেখেন
অনেকে আনসার করছে এটা, ইফ ইউ হ্যাড, যেহেতু সারা জীবন পড়ে আসছে, ইফ ইউ হ্যাড প্লাস V3 দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ ইন দ্য ইনফরমেশন। সো কুড হ্যাভ থাকলে হবে না প্রিয় ভাই বোন, কুড হ্যাভ মাইট হ্যাভের পরে V3 লাগবে। সেখানে দেখেন কুড হ্যাভ আছে কিন্তু V3 নেই, এই জন্য এটা কাটা, ঠিক আছে? তাহলে কুড হ্যাভ হ্যাড V3 আছে, তার মানে আনসার হবে 152, মানে ক। দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড, এটাও ব্যাখ্যা আছে, কেন ভুল ব্যাখ্যা যাচ্ছি না আমরা, যেহেতু অনেকেই শুধু আনসার চাচ্ছেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। অনেকে তো ব্যাখ্যা চাচ্ছে, আচ্ছা ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা বলে দিই, সমস্যা নেই ইনশাল্লাহ। দেখেন এইটা মজার একটা প্রশ্ন ছিল, এই কারণে দেখেন এই যে অনেকেই বেশিরভাগ ভাই বোন এই যে কুড হ্যাভ এটা আনসার করছে। কেন আনসার করছে? যে যেহেতু ইফ ইউ হ্যাড প্লাস V3 আছে এন্ড দেন কুড হ্যাভ আছে, এটা অনেকে ভুল করছে। কিন্তু এটা আপনারা খেয়ালই করেন না যে শুধু কুড হ্যাভ দিয়ে আনসার হয় না প্রিয় ভাই বোন, কুড হ্যাভ মাইট হ্যাভের পরে একটা V3 থাকতে হবে। এখানে V3 নেই, দেখেন কুড হ্যাভ আছে কিন্তু তারপরে কোনো V3 নেই, আর এখানে দেখেন কুড হ্যাভ আছে সাথে V3 আছে, এই জন্য আনসারটা হবে ভাইয়া ক। এবং মজার ব্যাপার হচ্ছে এখানটাতে খুবই মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে এখানে হ্যাভ মানে কিন্তু আসলে পাওয়া। ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, তুমি যদি সময় মতো ওইখানে থাকতে তুমি কিন্তু ওই তথ্যটা পাইতা বা পেতে। এখানে হ্যাভ মানে কিন্তু পাওয়া, হ্যাভ মানে আছে, এবং হ্যাভের আরেকটা অর্থ হচ্ছে ভাইয়া হ্যাভ গেটের অর্থ প্রদান করে। তাহলে হ্যাভ অর্থ কি ভাইয়া? পাওয়া। হ্যাভ অর্থ কি? পাওয়া। তাহলে ইউ কুড হ্যাভ মানে হচ্ছে ইফ ইউ কুড হ্যাভ মানে বুঝছেন তো, মানে গট দ্য ইনফরমেশন বা হ্যাড দ্য ইনফরমেশন, মানে তুমি ইনফরমেশনটা পাইতা। তাহলে এখানে হ্যাভের অর্থ পাওয়া, হ্যাভের অর্থ কি? পাওয়া। হ্যাভের আরো অর্থ আছে খাওয়া, হ্যাভের আরো অর্থ আছে থাকা। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখেন এই প্রশ্নটা ভুল হওয়ার কয়েকটা লজিক আছে। যে আপনি যখন আইদার বলবেন ভাইয়া, আইদার মানে হচ্ছে দুইটার মধ্যে একটা, দুইটার মধ্যে কয়টা ভাইয়া? একটা। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে সবসময় নাউন বা ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আপনি এখানে সাইডস কেন দিলেন? এটা কাটা, ঠিক আছে ইনশাল্লাহ। দেয়ার আর ট্রিজ, এখানে কমা দেওয়ার একদমই দরকার নাই। আর আপনি যেহেতু বোথ দিছেন, বোথ দেওয়ার পরে বোথ মানে দুইটা, উভয়টা বুঝায়, তো দুইটা বুঝাইলে আপনি এখানে এস কেন দিলেন না? এটা এই জন্য কাটা, মানে এখানে ওই বোথ সাইডস হবে, এই জন্য কাটা। আর অন বোথ আবার দা সাইড, এমন কোনো বাক্য হয় দেখেন অন বোথ দা সাইডস, এটা মিলে না। আপনি বোথ সাইডস বলতে পারেন, মানে সাইড এবং বোথ একসাথে হবে, বোথ সাইড, ঠিক আছে না? মানে উভয় দিক। তো এই জন্য বোথের পরে আবার দা কোত্থেকে দিচ্ছেন আপনি, এই জন্য এটা কাটা। তাহলে কি হবে? দা বোথ সাইড, তার মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এখানে দা হচ্ছে আর্টিকেল, বোথ হচ্ছে অ্যাডজেক্টিভ, সাইডস হচ্ছে নাউন, এবং উভয় থাকার কারণে বোথ থাকার কারণে সাইডস হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন, আশা করি এটা বুঝতে পেরেছেন। আনফরচুনেটলি আমাদের 154 আনসারটা এখানে নাই, হ্যাঁ আনফরচুনেটলি এখানে 154 আনসারটা নাই। তবে 154 হ্যাঁ ভুল বলা যেতে পারে এই কারণে স্যার, কারণ এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি হালকা করে। এই যে বয়েস্টেরিয়াস মানে হচ্ছে ভাইয়া অত্যন্ত আনন্দপূর্ণ, হইচইপূর্ণ, উত্তেজিত, এরকম বিন করে। তো দেখেন এটার মানে হচ্ছে চেয়ারফুল মানে খুব হাসি খুশি আনন্দপূর্ণ, হ্যাঁ নয়জি মানে হইচইপূর্ণ, আনরোলি মানে যেই মানুষটা উত্তেজিত হয়। উত্তেজিত মানুষ তো আর বাধ্য হইতে পারে না, উত্তেজিত মানে অবাধ্য। তাহলে এটা মানে হচ্ছে অবাধ্য, এটা নয়জি হইচইপূর্ণ, এটাও হাসি খুশি বা হইচইপূর্ণ। তাহলে এটা বিপরীত চাইছে, কিন্তু অনেকেই ভুলে চেয়ারফুল আনসার করছে। এটার সিনোনিম চেয়ারফুল ঠিক আছে, কিন্তু অ্যান্টোনিম চাইছে। সো এটার বিপরীত হইতে পারতো ভাই শান্ত, শিষ্ট, নম্র, অভদ্র, এরকম কিছু একটা। তো শান্ত ইংলিশ কিন্তু কুইট না, অনেকে আবার ভুল করে এটাও আনসার করছেন। তো কুইট মানে কিন্তু ছেড়ে দেওয়া, হি কুইট হিজ জব, মানে সে তার চাকরিটা ছেড়ে দিয়েছে। তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা মানে হচ্ছে হাসি খুশি, প্রচন্ড উত্তেজিত, এরকম কিছু মিন করে। তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা হইতে পারতো যদি এমন হইতো QUIET, যদি ওয়ার্ডটা এটা থাকতো তাহলে কিন্তু আনসার হিসেবে আমরা এটা নিতে পারতাম। কোয়াইট মানে কিন্তু শান্ত, তো এটা হচ্ছে কোয়াইট মানে শান্ত, কুইট মানে ছেড়ে দেওয়া, এবং আরেকটা কোয়াইট আছে QUITE, এইটার অর্থ হচ্ছে আবার পুরাপুরি। তো কোয়াইট দিয়ে কিন্তু 3টা ওয়ার্ড, অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা আসে, অনেক কনফিউজিং। আমি আবার বলছি কুইট মানে ছেড়ে দেওয়া। এই যে ইতি, এটা মনে রাখার একটা বুদ্ধি আছে যে ভাইয়া এইটার আর এটা বানান কিন্তু প্রায় সেম, জাস্ট একটা ইটি আর একটা হচ্ছে TE। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে ভাইয়া ই মানে ইতি, এটার পরে কি আছে ইতি। তো ইতি একটা মেয়ের নাম, এবং আমরা চাইলে বলতে পারি ইতি খুব শান্ত মেয়ে, মানে আমি এটা এভাবে মনে রেখেছি আর কি, আপনি চাইলে এভাবে মনে রাখতে পারেন। তো আমি মনে রাখছি কিভাবে, ইতি একটা শান্ত মেয়ে। তাহলে এই যে ইতি একটা শান্ত মেয়ে, যে ইটি একটা শান্ত মেয়ে, তার মানে যেই ওয়ার্ডের শেষে ইতি আছে এটার মানে শান্ত বোঝায়, আর TE থাকলে এটা বোঝায় পুরোপুরি, ঠিক আছে? কোয়াইট মানে পুরোপুরি, হ্যাঁ, আর কুইট মানে ছেড়ে দেওয়া। যাই হোক, তাহলে এটার আনসারটা নাই আপাতত। আর যদি এখানে ওই যে TE থাকতো তাহলে আনসারটা হইতো ইটি থাকলে। আচ্ছা আচ্ছা ব্যাখ্যা লাগবে না, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাখ্যা হবে না, কোনো সমস্যা নাই। 155 আনসার ক হবে, 156 আনসার ক হবে, মানে লন্ডন এন্ড প্যারিস হবে। দা 2 cities in a tale of 2 cities এর মানে কোন কোন দুই শহরের কথা বলা হয়েছে, এক্স্যাক্টলি, খুবই সহজ। দ্য লাইন ফ্রেইলটি, ওরে বাবা খুবই কমন, এটা মানে সুপার কমন একটা প্রশ্ন, অনেকবার আসছে। হ্যামলেট, শেক্সপিয়ারের হ্যামলেট থেকে এটা নিয়েছে। আচ্ছা
কম্পাইল ইংলিশ ডিকশনারি কে লিখছে এটা মোটামুটি সবাই জানে, এটা মারাত্মক স্যামুয়েল জনসন খুবই। এবং আমাদের স্যার ওই যে আমাদের মডেল টেস্ট যে ছিল স্যার, ওই মডেল টেস্ট থেকে হুবহু 7টা প্রশ্ন আসছে এখানে, মানে একদম যা আছে তাই। তারপরে হুইচ ইজ নট এ পোয়েট্রি ফ্রম টেল, টেল মানে গল্প ভাই, হ্যাঁ, সনেট, বেলাড বা ইপিক এগুলো দিয়ে বোঝায়, কিন্তু টেল মানে হচ্ছে গল্প, এটা পোয়েট্রি না। আই এম এ ম্যান মোরস, আচ্ছা কি সিন এগেইনস্ট দেন সিঙ্গিং, আচ্ছা খুব ভালো, এটা কিং লেয়ার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এটা কিং লেয়ার থেকে নেওয়া হয়েছে, ওকে ফাইন। তারপরে দেখেন ভাই এইখানটাতে যেটা আছে, ওরে বাবারে, আচ্ছা হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড, ফ্রেঞ্চ রিভলিউশন। আচ্ছা 162 দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্ন, এটা অনেকবার আসছে, আর্নেস্ট হেমিংওয়ে, এটা অনেকবার আসছে, খুবই কমন প্রশ্ন ছিল, ঠিক আছে। হুইচ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার, জোনাথন সুইফট, এটাও খুবই কমন প্রশ্ন, মানে এটা নতুন না, মানে অনেক আগে, মানে অনেকবার আসছে এই প্রশ্নটা। হুইচ পিরিয়ড ইজ নোন এজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ, মানে গোল্ডেন এজ বলা হয় বা এলিজাবেথিয়ান এজকে, হ্যাঁ। আর এখানে মজার একটা ব্যাপার হচ্ছে হুইচ নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোবেলিস্ট, মানে এই নোবেলের নামগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে কোনটা ইন্ডিয়ার, মানে বোঝার কথা আর কি। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ অথবা থিংস ফল অ্যাপার্ট, হার্ট অফ ডার্কনেস, বোঝাই যায় যে এটি বংবাংতের এলিয়ে। সো আমি কি বলি, ইন্ডিয়ান মানে হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ অটমোস্ট হ্যাপিনেস, মানে সহজ সরল এবং আমাদের এশিয়ার ভাষায় বোঝা যায় এটা, স্যার এই হচ্ছে fact। এখন আজকে পরীক্ষা কেমন হলো সবার? দাঁড়ান স্যার, এদিকে আসেন। এই যে দেখেন সবার আগে কিন্তু আমরা বাংলা প্রশ্নের সব দিয়েছিলাম, বাংলার ভিতরে এই বানানের প্রশ্নটা তখন দেওয়া হয়েছিল না। আর একটা প্রশ্ন আমরা তাড়াতাড়ি নামাজের টাইমে দৌড় দিয়েছিলাম, যে কারণে শামসুর রহমানের একটা ভুল হয়ে গেছিল। যে আবার প্রথম থেকে আমি আবার একটু আপনাদেরকে সব দেখাই দিচ্ছি। দেখেন বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণ করা জিহ্বা উচ্চ অবস্থানে থাকে, সেটা আমরা জানি যে মাত্র 2টা ধ্বনি, একটা রস্য একটা রস্য, যেটা আমরা নামাজের আগে আমি বলে দিয়েছিলাম, সুতরাং উত্তরটা হলো রস্য। আর বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হলো দেশি। একটা জিনিস কি, আমরা যখন আপনাদের পরীক্ষাগুলো নেই, মডেল টেস্টগুলো নেই, তখন আপনারা শুধু ভুল করেন যে জব মেডিসিন এই জিনিসটা ভুল, অথচ পিএসসি আজকে প্রশ্নের ভিতরে কিন্তু ভুল করছে। দেখেন তারা বানান ভুল করছে এবং ভিতরে অনেক তথ্য করে ভুল করছে, তাদের কেউ দোষ আপনারা দিবেন না। আমরা জব মেডিসিন একটা ভুল করলেই দোষ দেন। যাই হোক, বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির যে আছে সেটা হলো আমাদের দেশি শব্দ উত্তর। আর ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এটা হলো মোহাম্মদ আব্দুল হাই, সহজ একটা প্রশ্ন ছিল। এরপরে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বর বর্ণ হলো 2টি, একটা হলো ওই আর একটা হলো ও, যেটা আমি কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু অনেক আগে দিয়েছি। যোগরুর শব্দ কোনটা, শাখা মৃগ। যোগরুর শব্দ কোনটা, এটাকে আমি কিন্তু বলে দিয়েছি, যে প্রথম আপনারা ব্যাখ্যাটা দেখতে পারেন, আমাদের আগে আমি বলে দিয়েছি শাখা মৃগ সমান গঠিত শব্দ। তাহলে এটা উত্তর, এটা উপসর্গযুক্ত শব্দ, এটা হলো বিদ্রোহী, কারণ দ্রোহী একটা মূল শব্দ, এর আগে বিযুক্ত করা হয়েছে, এর জন্য বিদ্রোহী হবে। আর বিভক্তিযুক্ত শব্দ এখানে সরোবরে হবে, কারণ মূল শব্দ হলো সরোবর, এর সাথে বিভক্তি আছে এ, তার মানে সরোবর। আচ্ছা দেখেন কোনটি প্রত্যয়ের সাথে সাথে ঐকিক, এক যোগ ইক সমান সমান ঐকিক, এগুলো কিন্তু আমি আগেও বলেছিলাম ভাইয়া নামাজের আগে, সবার আগে। আমরা মনে করেন যে আমরা আগে সব দিয়েছিলাম আপনাদেরকে। দেখেন এখানে দেখেন, আর কই গেল, এই যে শিরচ্ছেদ, এটা আমি ব্যাখ্যা দিয়ে দিছি। শির বিষয় শিরচ্ছেদ, এটা কিন্তু সহজ ছিল, একবার রিভিশন দিয়ে দেন না, একদম প্রথমে যাবো আবার 1 নাম্বার থেকে। হ্যাঁ খালি শুধু আনসার একদম শুধু অ্যানসার প্রথম থেকে যাবো। 5 মিনিটের মধ্যে বলে দিবেন। আমরা কিন্তু স্যার গ্রুপে কিন্তু আমরা পোস্ট করে দিছি একেবারে, পোস্ট তো করছি, হ্যাঁ হ্যাঁ গ্রুপে একদম 200 প্রশ্ন একদম আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি সবার আগে। ছোট করে দৌড়ান। স্যার এর উত্তরটা ক হবে না? হ্যাঁ হ্যাঁ ক হবে, ঠিক করে এর উত্তরটা কথা ঠিক করে দিয়েছি, মেইন পোস্টে দেওয়া হয়েছে। এন্ড স্যার আসবে তো স্যার, এদিকে টান দিলে চলে উপরে। এই যে দেখেন স্যার এমনি এই ছোটই থাক, খালি বলে দেন দৌড়ান। আচ্ছা দেখেন এই যে দেখেন এখানে আমরা দেখি একটু মিলিয়ে না, আবার সবাই একটু প্রথম থেকে মিলিয়ে না, যে পাহাড়পুরের সম্পূর্ণ মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপিত কৃতনির্দেশ, এটা আমরা সবাই জানি, পাল আমলে। এটা পাল আমলে উত্তর দেন। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন, এখানে কিন্তু নেতৃত্ব কে দিছে, ওই ব্যক্তির নাম আসছে। সুতরাং মাহবুবউদ্দিন আহমেদ ঐতিহাসিক সহায়তা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রিক সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? একটা প্রতিরক্ষা, আর হলো পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? এটা হলো সিলেট এবং চট্টগ্রাম। বাংলাদেশে কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সেটা হলো বরিশাল। আর যদি জেলা আসতো তাহলে বান্দরবান মাইরে দিয়ে আসতাম। স্যার আমার মনে হয় স্যার একবারে বলে যান, নাইলে কিন্তু আবার আপনাকে এই পাশে আসতে হবে। না না স্যার এই তো পাঁচ ধারাবাহিক না না যাচ্ছে। দুই পাশ একবারে বলে যান।
আর সমস্যা নেই, আমরা ধারাবাহিক যাচ্ছি। আচ্ছা, ধারাবাহিক আচ্ছা দেখেন, এবার দেখেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এটা বাণিজ্য, বোঝাই যায় টিসিবি, এটা হলো টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সহজ প্রশ্ন ছিল। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে? সেটা হলো মূল্য সংযোজক কর বা ভ্যাট যেটাকে বলি। মানবাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংগ্রাই, এটা সব বিগত সালে প্রশ্নগুলো থেকে প্রশ্নগুলো ধরছে। বিশ্ব ক্রিকেটে 2023-এ বাংলাদেশে কোন খেলার সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। এবার বাংলাদেশ পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা হলো 25 নং অনুচ্ছেদে। মাতৃপ্রধান উপজাতি আমরা সবাই জানি, আমাদের উপজাতিদের ভিতরে সবচেয়ে মাতৃপ্রধান উপজাতি দুইটা, একটা হলো গারো এবং আরেকটা হলো খাসিয়া। তো উত্তর গারো কিন্তু আছে, উত্তরটা হবে গারো। এটা বিচার বিভাগ হবে না ভাই, এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে নেন। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের, এটা উত্তরটা এটা হবে না, এটা আমরা কারেকশন করি, এটা উত্তরটা হবে নির্বাহী বিভাগ। কি বলছেন? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? উত্তরটা হবে নির্বাহী বিভাগ। যারা নির্বাহী বিভাগ ডাক দিয়েছেন তাদের কিন্তু সবাই হয়েছে। ওকে, তাই উত্তরটা হবে নির্বাহী বিভাগ। বাংলাদেশ কোন নদী কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? সেটা হবে হালদা নদী। আর বদ্বীপ পরিকল্পনা 2021 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? সেটা হলো 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য সবাই আমরা জানি, রাজিয়া আক্তার বানু, এটা কিন্তু আমরা সবাই জানি। কি হলো স্যার? স্যার 2 হাতে দেন, 2 হাতে দেন স্যার। জি স্যার, 2 হাতে স্যার, জি স্যার। এই যে 16 নাম্বার দেখেন, আমরা 16 নাম্বারটা বলি, কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। এর আগে এটা চাকরি পরীক্ষা আসছিল। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 প্ল্যানেট 50-50 অর্থাৎ 50-50 চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়নের জন্য? বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ কবে শেষ হবে? 2041 সালে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? সেটা আমাদের আমেরিকা থেকে। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। দেখেন, এটা অনেকে বলে যমুনা, অনেকে কি বলছেন? অনেকে বলে যমুনা, আবার অনেকে বলে জিঞ্জিরাম। আমরা জিঞ্জিরাম দিয়েছি, তারপর আমরা যাচাই বাছাই করে আরো দেখতে পারি, আপনারা যাচাই বাছাই করে দেখেন। এটা উত্তরটা হবে জিঞ্জিরাম। তবে অনেকে যমুনা যারা দিয়েছেন, যমুনা কেন দিয়েছেন? এটা অনেকে বলছে যে এটা কত সালে যেন তৈরি হয়েছে, এটা অন্য নদী থেকে আরেক নদী গতিপথ চেঞ্জ হয়ে তৈরি হয়েছে, এই জন্য অনেকে বলে যমুনা। আসলে উত্তরটা হবে জিঞ্জিরাম। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে শ্যাম বেনেগাল। তাকে শ্যাম বেনেগাল, সহজ একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এরপর দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালে কোন সালের বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। সহজ প্রশ্ন। দা কি ফোর স্যান্ডসুইং অফ বাংলাদেশ গ্রন্থটি কার? এটা হলো হারুন রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতি হার কত? 40.8। 40.8। বাংলাদেশ সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 নম্বর অনুচ্ছেদ। মেয়ে দেখবেন, ঠিক আছে, এবার দেখেন 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 223টি আসনে। এবার দেখেন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন। তার মানে বোঝা যায় এবার বিশেষ পরীক্ষা সবচেয়ে বেশি সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? সেটা হলো জিম্বাবুয়ে। এবার দেখেন 31 নাম্বারটা মিলে যান, দেখা যাচ্ছে না নাকি? একটু জুম করে, আচ্ছা আচ্ছা একটু দেখেন নিচের কোন ভগ্নাংশটি এই যে 3/2 থেকে বড়? এটা উত্তরটা খ। উত্তরটা খ। বার্ষিক 5 মাসে মুনাফা 400 টাকা, 2 বছর চক্রবৃদ্ধি মুনাফা 441 এবং 100তে বড় দুটি পূর্ণ সংখ্যা যোগফল 300 হলে সংখ্যা দুটি অনুপাত করো 2:3। এবং এই যে x² - 7x + 12, এটা এর সমাধান আছে, এটা হলো 3/4। ঠিক আছে তো? গুড। আবার এই যে 35 নম্বর x² + y² z² = এটার উত্তর হলো 14। 3x - y = 3, 5x - y = 21, এটা হলো 3 অথবা 6। ওকে, দেখে নেন স্যার, এগুলো বলবো আর। আচ্ছা, পরেরটা দেখেন 37 নাম্বার। 37 নাম্বারটা দেখেন, উত্তর কিন্তু 6 এবং লগের উত্তর কিন্তু 32। লগের উত্তর কোনটা? লগের উত্তরটা কিন্তু 32। এক হতে বড় 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? সঠিক উত্তরটা কিন্তু এখানে নাই। আসলে সঠিক উত্তরটা হবে কত? 29। এটা সঠিক উত্তরটা কিন্তু নাই, উত্তর হবে 29। একটি সিলিন্ডারের বৃত্ত তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উত্তর হলো 32 পাই বর্গ সেন্টিমিটার। একচল্লিশ নাম্বারটা উত্তর দেখেন, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখেন 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র পরিলক্ষিত বৃত্তের ক্ষেত্রফল কত? 8 পাই বর্গ সেন্টিমিটার। এবার দেখেন কৌণিক শব্দটি অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? 60। ক্লিয়ার? যদি x=1 হলো 5/7 দ্বারা বিভাজ্য কত? উত্তর হবে 16। স্যার গণিত হয়েছে গেছ তো?
ওকে স্যার শেষ করে দিই। আমাদের সবগুলো হয়ে গেছে। আপনারা আমাদের পেজে এখন ঢুকে আপনারা 200 প্রশ্নের সলভগুলো দেখে নেন একবার। ওকে, আমরা কিন্তু নামাজের আগে আমরা কিন্তু বাংলাটা এবং জিকে, বাংলাদেশ বিষয়ে জিকেটা সমাধান দিয়েছিলাম, এবং নামাজের পরেও কিন্তু আমরা বাকিগুলো সলভ আমরা দিয়ে দিছি। সময় পাইলে আমরা নামাজের আগে দিয়ে দিতাম। আর নামাজের আগে সময় পেলে নামাজের আগেই দিয়ে দিতাম। আর যেহেতু আমাদের পেজে দেয়া আছে, আপনারা সেখান থেকে আবার আপনারা সবগুলো মিলিয়ে নেবেন। ওকে, আর এখান থেকে অনেকে প্রশ্ন করেছেন স্যার কত হলে টিকাতে পারে। যারা 110 থেকে 115 পাবেন, 110 থেকে 115 পাবেন, তারা একটু নিরাপদ জোনে আছেন, বুঝছেন। 110 থেকে 115, যেহেতু আগের মতো আর 2000 মানে 20,000 30,000 টিকাবে না, 12,000 10 থেকে 12,000 টিকাবে। সুতরাং ধরেই নেন 110 থেকে 115 যারা পাবেন তারা নিরাপদ জোনে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।